আজকে ইন্ট্রোডাকশন টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড এই যে বিশেষ সেশন আমরা শুরু করেছি, আজকে তার ৫ নম্বর দিন। না, কুন্দন চ্যাটে জানাচ্ছে, হ্যাঁ তুমি মাইক্রোফোন অন করলে আমরা শুনতে পাচ্ছি না। এখন তুমি তো আমার কথা শুনতে পাবে না হিসেব মতো। যদি কেউ তোমরা একটু পারো ওকে একটু পার্সোনালি ফোন করে কুন্দনকে একটুখানি যদি বুঝিয়ে দাও যে কেসটা কী হচ্ছে, কারণ আমি ওকে কিছু বললে ও তো শুনতে পাবে না। একমাত্র চ্যাটে হতে পারে, যদি কেউ চ্যাটে বলে সেটা আলাদা বিষয়। এনিওয়ে, সো আজকে আমাদের পঞ্চম সেশন, ইন্ট্রোডাকশন টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড। আপনারা যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আগামীতে জয়েন করতে যাচ্ছেন তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। এটা একটা সিরিজ যেটা আমরা চালাচ্ছি এবং চালাবো। আজকে মানে এখনকার যে কারেন্ট আমাদের টপিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার। এরপরেও আমরা বিভিন্ন টপিকে যাব। আমার ইচ্ছে আছে যে নেক্সট টপিক আমি শুরু করব এই টপিকটা শেষ হয়ে গেলে, সেটা হচ্ছে ওয়াইফাই অ্যান্ড রাউটার, তার উপরে ইন ডিটেইল। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কোনো বিশেষ বিষয়ে, একদম বেসিক মানে কী করে ইন্টারনেট ব্রাউজ করব ওইগুলো আমি আপাতত ভাবছি না। একদম বেসিক মানে যেগুলো আমরা নরমালি ক্লাসে শিখি সেইগুলো আমি ভাবছি না। বাট একটু অ্যাডভান্স বা অ্যাডভান্স ইন দ্য সেন্স যেগুলো সচরাচর আমরা পাই না, সেইগুলোর উপরেই আমি চেষ্টা করছি এই সিরিজগুলো পরপর করার। এনিওয়ে, আজকে অ্যাজ ইউজুয়াল আমাদের সেশন শুরুর প্রথম পর্বে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অন টপিক, অর্থাৎ এই গত ৪ দিনে আমরা যা শিখেছি সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করবেন। যদি অতিরিক্ত কোনো আচ্ছা, প্রশ্ন থাকে তার জন্য শেষটা আমরা রেখে দেব। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, লালটুদা শোনা আচ্ছা, যাচ্ছে। এবার কি আমায় শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কুন্দন হ্যাঁ, শোনা ঠিক যাচ্ছে। আছে। আচ্ছা, আমি কি বলবো? হ্যাঁ, লালটুদা বলবো? লালটুদা বল। হ্যাঁ, লালটুদা বল। আচ্ছা, আমি আমার ২-৩টে প্রশ্ন আছে। একটু ছোট, ছোট করে বলে দিলে ভালো হবে। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে আমরা যে ওই এসএসডি লাগানোর কথা একটা, ওই যেখানে আমাদের হার্ড ডিস্কটা ঢোকানো হয় ওইটা বাদ দিয়ে ওখানে যদি এসএসডি একটা লাগানো হয়, এরকম একটা আলোচনা হয়েছিল সেকেন্ড ক্লাসে যতদূর সম্ভব। হুম। তো ওখানে 240 জিবি বা এরকম হার্ড এসএসডি কিনে লাগানো যাবে। হুম। তাহলে কম্পিউটারের স্পিডও একটু বাড়বে, এরকম একটা আলোচনা হয়েছিল এবং এটা কম্পিউটারের স্পিডের ক্ষেত্রে খুব সুবিধাজনক। তা আমি যদি আমারও ওই ড্রাইভার ওই যেটা ডিভিডি এটা কিছু কাজেই লাগে না, ফলে আমি এটা লাগাবো এরকম একটা প্ল্যান করেছি। কিন্তু এটা লাগানোর পরে যে সেটিংসটা চেঞ্জ হবে, যেমন আমি বলছি যে আমি আমার যে গান কি বইপত্র অডিও ফডিও আছে এগুলো তো ওখানে রাখবো না, ওখানে নিশ্চয়ই রাখবো যে প্রোগ্রাম ফাইল যেগুলো সি ড্রাইভে যেগুলো আছে, সেই যেগুলো আমার কম্পিউটারটাকে রান করায় সেসব জিনিসপত্রগুলো রাখবো। হুম। তখন আমার কাছে ভিউটা কিভাবে আসবে, মানে আমার তো এখন যেমন সিডিএফ এইভাবে সাজানো আছে আমার হার্ড ডিস্কটা, তখন তো একটা নতুন আরেকটা ওটা হার্ড ডিস্ক হিসেবেই দেখাবে। তাহলে তখন আমি ওটা থেকে এটায় বা এটা থেকে ওটায় যাতায়াত করব কি করে, বা এই জায়গাটা যদি একটু আলোচনা করা হয়, এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার ল্যাপটপে যখন আমি এনভিডি ইউজ করি, আমার ব্যাটারিটা অনেকদিন হয়ে গেছে এবং আমার ব্যাটারি নিশ্চয়ই খারাপের দিকেই চলে যাচ্ছে। আমি যখন এনভিডি ইউজ করি তখন অটোমেটিক ভাবেই ব্যাটারির পার্সেন্টেজ উল্টো পাল্টা বলতে থাকে। কখনো বলে 60%, কখনো বলে নট চার্জিং, কখনো বলে 80%, এবং খুব র্যান্ডাম যা মনে হয় এরকম বলতে থাকে। এবং আমি যখন কোনো অডিও, খুব সাধারণ কাজ করি, হয়তো ওয়ার্ডে লিখছি কি নোটপ্যাডে লিখছি কি সাধারণ কোনো অডিও শুনছি, তখন আমার ব্যাটারি চার্জে না লাগিয়ে রাখলে 50 মিনিট থেকে 1 ঘন্টা চলে। আর যদি কোনো ভারী বড় কাজ হয়, কোনো ডাউনলোড হচ্ছে বা ভিডিও টিডিও, তাহলে হয়তো আরো অনেকটা কমই চলবে। আমি ঠিক মেপে দেখিনি। আমি কোন জায়গাটা গিয়ে পৌঁছলে বুঝতে পারবো যে হয় কোনো ইউপিএস লাগাতে হবে এক্সট্রা করে অথবা ব্যাটারি চেঞ্জ করতে হবে, এইটা যদি একটু স্পষ্ট করা হয়। আর থার্ড আরেকটা ছোট্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে এক্সটার্নাল ওই যে ডিফ্র্যাগমেন্ট করার কথা বলা হয়েছিল, ভেতরে হার্ড ডিস্কের পার্ট গুলো আছে, ডি ড্রাইভ, সিই, এগুলো কি এক্সটার্নাল হার্ড ডিস্ক আমার আছে বা পেন ড্রাইভ, এগুলোর জন্য এগুলো কি প্রযোজ্য? এই 3টে প্রশ্ন আছে, একটু ছোট ছোট করে বলে দিলে। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি 3টে প্রশ্নের আগে, তারপরে যদি অন্য কারোর প্রশ্ন থাকে আমি সেগুলো নিশ্চয়ই নেব। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে তুমি যখন হার্ড ড্রাইভ চেঞ্জ করে এসএসডি হার্ড ড্রাইভের সাথে এসএসডি ইনসার্ট করছো, লাগাচ্ছ, তখন স্বাভাবিকভাবেই যেহেতু তুমি ওটাকে তোমার সিস্টেম ড্রাইভ হিসেবে ব্যবহার করতে চাও, তো সেই কারণে
আনফরচুনেটলি তোমাকে ফরম্যাট করতে হবে। নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। এবার যখনই উইন্ডোজ ইনস্টল করা হলো, তখন মনে করে একটা কাজ করে নিতে হবে। যেহেতু তোমার একটা নতুন হার্ড ড্রাইভ ইনস্টল হচ্ছে, হার্ড ড্রাইভ এসএসডি ইনস্টল হচ্ছে। যিনি ফরম্যাট করবেন, তিনি যেন পুরনো হার্ড ডিস্কের যেটা সি ড্রাইভ সেটাকে ডিলিট করে দেন। তা নাহলে কিন্তু ২ টো উইন্ডোজ হয়ে যাবে। এটা একটা ঝামেলার বিষয়। তখন কম্পিউটার, ল্যাপটপ কনফিউজড হয়ে যাবে। সুতরাং তিনি ওই ড্রাইভটাকে ডিলিট করে একটা নতুন ড্রাইভ ক্রিয়েট করে দেবেন। ১ম এ ডিলিট করবেন, তারপরে নিউ পার্টিশন এ ক্লিক করবেন। নিউ বাটন থাকে ওখানে একটা। ওখানে ক্লিক করে যা সাইজ আছে সেই হিসেবে সাইজ দিয়ে একটা নতুন একটা নরমাল ড্রাইভ হয়ে গেল। নরমালি যেটা হয়, আমি যখন ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করি, যেইটা যেই ড্রাইভটাকে আমি আমার উইন্ডোজ ড্রাইভ হিসেবে সিলেক্ট করি বা যে ড্রাইভটাতে আমি উইন্ডোজ ইনস্টল করি সেটাই সি ড্রাইভ হয়ে যায়। বাকিগুলো তারপর পরপর ক্রমান্বয়ে থাকে এবং আমরা সেগুলো চেঞ্জও করতে পারি। সি ড্রাইভটা চেঞ্জ করা মানে ড্রাইভের লেটার চেঞ্জ করার আ উচিত নয়, রেকমেন্ডেড নয় অবশ্যই। সি ড্রাইভটার কথা বলছি। কিন্তু বাকি যে ড্রাইভগুলো, অর্থাৎ যেটা আমার এফ ড্রাইভ আছে, আমি যদি চাই ওটাকে আমি ই করব, যেটা ই আছে সেটাকে এফ করব, আমি সার্টেনলি সেটা করতে পারি। মানে সেটার জন্য আমাকে আমাকে কম্পিউটার ফরম্যাট করারও কোনো দরকার হবে না। কিন্তু ইনস্টল করার সময় এটা রিকমেন্ডেড যে পুরনো উইন্ডোজটা যাতে ডিলিট করে দেওয়া হয়, বা নতুন এসএসডিতে যখন আমি উইন্ডোজ ইনস্টল করছি তখন তার যে ড্রাইভটা ক্রিয়েট হচ্ছে নতুন করে, সেটাই আমার বাই ডিফল্ট সি ড্রাইভ হয়ে যাচ্ছে। সুতরাং আমার আলাদা করে কোনো ঝামেলা থাকছে না। সুতরাং আমি যখন কম্পিউটার খুলব, আমি যদি একটাই পার্টিশন ক্রিয়েট করি নতুন, আমি ধরে নিচ্ছি যে আমি 240 জিবির একটা এসএসডি লাগিয়েছি। তো যদি আমি 240 জিবির একটাই ড্রাইভ করি, ইউজুয়ালি আমি বলি যে 240 জিবি একটা করার দরকার নেই। এট লিস্ট 120 টু 140 জিবি সি ড্রাইভ হোক, আর বাকি আরেকটা এক্সট্রা ড্রাইভ থাকে। এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। তো ওই ড্রাইভটাতে আমার যদি অ্যাডিশনাল কিছু দরকার হয় রাখার, যেটা আমার ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয়, বা আমি কখনো নিজে যেহেতু কিছু পোর্টেবল অ্যাপস ব্যবহার করি, তো সেইগুলোকে আমি ডি ড্রাইভে রাখি। তো এই হিসেবে আমি করি। তো যাই হোক, সিঙ্গেল ড্রাইভ করা হোক বা মাল্টি ড্রাইভ করা হোক, যাই করা হোক না কেন, যেটা আমার উইন্ডোজ আছে যেটাতে, সেটা বাই ডিফল্ট সি হয়ে যায়। বাকি ড্রাইভগুলো অ্যাকর্ডিংলি পরপর আ বসে যায়। সুতরাং ওটা নিয়ে আ সমস্যার কিছু নেই। দ্বিতীয় যে ব্যাটারির ইস্যুটা, এবার মোটামুটি ল্যাপটপটা অনেকদিন হয়ে গেছে এবং ব্যাটারি কম সার্ভিস দিচ্ছে। আমরা ধরে নিতে পারি যে ব্যাটারিটা আস্তে, আস্তে আ মিত মৃত্যু পথযাত্রী হচ্ছে। কিন্তু তার আগে আরেকটা জিনিস একটু ট্রাই করে নেওয়া দরকার, যেটাকে বলা হয় ব্যাটারি ক্যালিব্রেশন। হ্যাঁ? সেটা একবার ট্রাই করে নেওয়া যেতে পারে। এটা আমার মোবাইলেও করা যায়, ল্যাপটপেও করা যায়। যতদূর আমার মনে পড়ছে, এবার কিছু ক্ষেত্রে কোম্পানি ওয়াইজ ল্যাপটপের নিয়ম আলাদা হয়। যদি আমি সাপোজ সার্চ করে দেখি Lenovo ল্যাপটপ ব্যাটারি ক্যালিব্রেশন, হাউ টু পারফর্ম Lenovo ল্যাপটপ ব্যাটারি ক্যালিব্রেশন। তো আমরা পাবো, তার উপায় পেয়ে যাবো। কিভাবে করতে হয়? নরমালি ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে পুরোটা ব্যাটারিকে চার্জ ডাউন করতে হবে। অর্থাৎ আমি ব্যাটারি ছাড়া ব্যবহার করব, এমনভাবে ব্যবহার করব যেন পুরো ল্যাপটপটা সুইচ অফ হয়ে যায় অটোমেটিক্যালি। তো তারপরে এই সুইচ অফ অবস্থাতেই আমি ল্যাপটপটাকে ফুল চার্জ করব। ফুল চার্জ করে আবার অন করব। অন করে সম্ভবত আবার ২য় বার রেকমেন্ড করা রয়েছে। আমি একবার দেখে আমাকে কনফার্ম করতে হবে যে ২য় বারও তুমি ল্যাপটপ নরমালি ব্যবহার করো, যতক্ষণ না কম্পিউটার পুরো 0% হয়ে সুইচ অফ হয়ে যাচ্ছে। ৩য় বার যখন ল্যাপটপ অন হলো, মানে ফুল চার্জ দেওয়ার পর ল্যাপটপ অন হলো, তারপরে নরমালি ব্যবহার করো। যেটা হয় যে, আমি আগে কিছুটা বলেছিলাম যে, এই আমার ল্যাপটপে বা আমার মোবাইলে কতটা ব্যাটারি আছে, এই ইনফরমেশনটা আমার অপারেটিং সিস্টেমের কাছে থাকে। এবার অনেক সময় কি হয়, সেই ইনফরমেশনের সাথে ল্যাপটপের ব্যাটারি ইনফরমেশন ম্যাচ করে না। অর্থাৎ আমার হয়তো আ যে ডেটা, সেই ডেটা ভাবছে ব্যাটারি আছে ৫০%, কিন্তু আদপে ব্যাটারি আছে ৮০%। কিন্তু সে ৫০% ই ভাবছে এবং সেই অনুযায়ী সে ওয়ার্নিং দিচ্ছে। এবং আমার সন্দেহ হচ্ছে এটাই যে, ল্যাপটপের ব্যাটারি যদি নরমালি খারাপ হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে পাওয়ার ড্রপ হচ্ছে। মানে আমার এক্ষুনি ৮০%, আমি একটা গান শুনলাম, হয়ে গেল ৪০%। সেটা হতে পারে। কিন্তু ৮০ র পরে ৪০, ৪০ এর পরে আবার ৬০, এরকমটা হবে না। মানে আপ হওয়ার সম্ভাবনা কম থাকে, যদি সত্যি ব্যাটারি খারাপ হয়। তো সেইটার জন্য আমি কিছুটা সন্দেহ প্রকাশ করছি যে ব্যাটারিটা বোধহয় এখনো পুরোপুরি যায়নি। তার আয়ু কিছুটা আছে। সুতরাং একবার ব্যাটারি ক্যালিব্রেশন করে দেখে নেওয়া যেতে পারে। তারপরেও যদি দেখি যে না, ঠিকঠাক কাজ হচ্ছে না, তাহলে আমি মোটামুটি 99% সিওর থাকবো যে আমার ব্যাটারিটার আর বেশি আয়ু নেই। এই হচ্ছে বিষয়। আর লাস্ট প্রশ্নটা কি যেন ছিল? আমি খুব ভুলে যাই অ্যাকচুয়ালি। লাস্ট প্রশ্নটা একটু সংক্ষেপে জাস্ট ধরিয়ে দিলে হ্যাঁ, ভালো হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, লাস্ট আমি ৩য় টা বলেছিলাম যে ডিফ্র্যাগমেন্টেশন এর জন্য হ্যাঁ, হ্যাঁ, যেমন হ্যাঁ, হ্যাঁ, আমরা ওকে। সিডি। ওকে, বুঝতে পেরেছি, বুঝতে আচ্ছা। পেরেছি। হ্যাঁ, 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 যদি এর এক্সটার্নাল ড্রাইভটা মেকানিক্যাল ড্রাইভ হয়, তাহলে ডিফ্র্যাগমেন্ট করতে হবে। মানে মেকানিক্যাল ড্রাইভ বলতে পেন ড্রাইভ, মেকানিক্যাল ড্রাইভ নয়।
কারণ তার ভেতরে কোনো মোটর বা ওই জাতীয় কিছু থাকে না। কিন্তু এক্সটার্নাল হার্ড ড্রাইভ যদি থাকে সেটা মেকানিক্যাল। এক্সটার্নাল এসএসডি হলে সেটা মেকানিক্যাল নয়। এসডি কার্ড বা মেমোরি কার্ড হলে সেটা মেকানিক্যাল নয়। এক্সটার্নাল হার্ড ডিস্ক যদি হয় সেটা মেকানিক্যাল এবং সেটাকে আমি ডিফ্র্যাগমেন্ট করব। আ পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ইত্যাদির ক্ষেত্রে আমি করব না বা এক্সটার্নাল এসএসডির ক্ষেত্রে করব না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। আচ্ছা, আপাতত আমার হচ্ছে কম্পিউটারটা হচ্ছে আপগ্রেড করা হবে। তো জানতে চাচ্ছিলাম যে RAM, তারপর মাদারবোর্ড, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, ইপিএস, এগুলোর জন্য কোন কোম্পানির রেকমেন্ডেড? আচ্ছা, এখন RAM আমি ২ টো কোম্পানির কথা বলব। যে দুটোতে আমি খুবই সাকসেসফুলি ব্যবহার করেছি এবং তার খারাপ হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। একটা হচ্ছে সবাই খুব জানে, তার নাম হচ্ছে Corsair। Corsair CORSAIR একসঙ্গে। এটা খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং এদের একটা অন্যতম বৈশিষ্ট্য, এদের অনেকগুলো RAM-এই হিট স্প্রেডার লাগানো থাকে। আমি যখন প্রসেসর ইত্যাদি নিয়ে আলোচনা করেছি তখন আমি বলেছি বা দেখিয়েছি যে প্রসেসরে যেরকম ফ্যানটা থাকে, ফ্যানটা একটা চাকতির মতন জিনিসের উপরে বসানো থাকে যেটা কিনা হিট সিঙ্ক, অর্থাৎ সেই হিটটাকে সে স্প্রেড করে দেয়, শুষে নেয় প্রসেসরের হিটটা। সেরকম ওই RAM গুলোর উপরে একটা এক্সট্রা ওরকম আ আ স্প্রেডার থাকে যাতে RAM-এর হিটটাকে সে শোষণ করতে পারে। এটা একটা অ্যাডেড বোনাস অনেক Corsair এর RAM-এ থাকে। বিশেষ করে ভেনজিন সিরিজ ইত্যাদিতে। কিন্তু সেটাই একমাত্র কথা নয়। কথা হচ্ছে বাকি ক্ষেত্রেও এর যে আ ইউটিলিটিস বা তার যে লাইফ তার যে যতটুকু সে চলবে সেই অনুযায়ী তার পারফরম্যান্স, সেগুলো Corsair এর RAM এর খুব ভালো। তার পাশাপাশি আরেকটা RAM আমি যেটা এখন আমার নিউ বিল্ড এ ব্যবহার করলাম, এই RAM এই RAM-টা হচ্ছে G-Skill বলে, G.SKILL, G-Skill বলে একটা কোম্পানি এবং আমি মোটামুটি ডেফিনিট যে এই দুটো কোম্পানি বাংলাদেশেও পাওয়া যায়, G-Skill এবং Corsair। G-Skill এর আমি দেখেছি যে দামটা Corsair এর থেকে সামান্য কম হয়। Corsair এর দামটা একটু বেশি হয় G-Skill এর থেকে। G-Skill এর দামটা একটু কম হয়। কিন্তু পারফরম্যান্স অনুযায়ী খুবই ভালো। ইভেন বিশেষ করে DDR4 এ Corsair এর কিছু সরি G-Skill এর কিছু সিরিজ রয়েছে যেগুলোর আ পারফরম্যান্স দেখা গেছে যে আ সেগুলোর পারফরম্যান্স আমাদের Corsair কেও ছাপিয়ে গেছে। আচ্ছা, ফোনই শুনতে পাচ্ছি না। বিষয় হচ্ছে যে আমি কি বলব, আমার ইনস্ট্রাকশন তো ফোনই শুনতে পাবে না। এবার আমার ভরসা হচ্ছে কেউ যদি একটু চ্যাটে বা যদি ফোনির সাথে একটুখানি যোগাযোগ করে বলে দিতে পারেন যে নিশ্চয়ই সে মোবাইল থেকে জয়েন করছে। তার হয়তো শুনতে কোথাও অসুবিধা হচ্ছে, যদি একটু কেউ হেল্প করেন ওকে। কারণ আমি তো ফোন করতে পারব না আর আমি বললে নিশ্চয়ই ফোনি সেটা শুনতে পাবে না। এটা একটু প্লিজ যদি কেউ একটু হেল্প করেন। ঠিক আছে? এবার এই আ দাদা আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করতে চাচ্ছিলাম। দাদা সেটা হচ্ছে আমি তো অ্যাকচুয়ালি টকব্যাক ইউজ করি না। তবে আমি এতটুকু বলতে পারি মোর বাটনের পাশে একটা বাটন আছে। জানি না এটা টকব্যাক কি বলে। তো এই বাটনে যদি কেউ ডাবল ট্যাপ করে ওখানে ২টো ৩টা অপশন পাওয়া যায়। ঠিক ওখানে একটা অপশন আছে যে মিউট সরি অফ অডিও। তো ওইটা অন করে দিলেই মেবি সে শুনতে পারবে। তো এটা অ্যাকচুয়ালি আপনারা একটু কেউ এক্সপেরিমেন্ট করে দেখেন যে এখানে কি বলছে টকব্যাক, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, মোর তারপরে অপশনের ওনাকে চ্যাট ওখানে যেটা বক্সে কেউ রয়েছে লিখে দিলে ওটা হয়। ওটা ইনকল অডিও আউটপুট থাকছে। ওখানে ক্লিক করলে স্পিকার, ফোন আর অডিও অফ, এই ৩ টা অপশন থাকে। স্পিকার থাকা মানে লাউডে শুনতে পাবে, আর ফোন হলে ইয়ারপিসে, আর অফ হলে কিচ্ছু শুনতে পাবে এটা না। কেউ একটু চ্যাট বক্সে লিখে দিলে তাহলে উনি হচ্ছে হ্যাঁ, হয়তোবা চ্যাটটা দেখে ইয়ে করতে পারবে। সেটাই। এখন সেটাই হচ্ছে সমস্যা যে এখন আমরা বললে কিছুই হবে না। কারণ যে শুনতে পাচ্ছে না সে শুনতে পাবে না। যদি কেউ একটু লিখে দিতে পারেন বা যদি একটু ওকে ফোন করে বলে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, তো আমি RAM বললাম। আ আ আর প্রসেসরের ক্ষেত্রে এখন আমি তো আগের দিন ডিটেইলে আলোচনা করেছি যে AMD বা Intel এর কি কেস আছে। এখন বাজেট বিল্ড হলে AMD এখন যেতে পারে যে কেউ, কোনো অসুবিধা নেই। AMD গেলে অবশ্যই Ryzen সিরিজের। আর মাদারবোর্ডের গল্প, মাদারবোর্ড এখন আ Gigabyte ও খুব ভালো, Asus খুব ভালো। এরা দুজন খুব ভালো পারফর্ম করছে। ASRock ও খুব ভালো পারফর্ম করে। কিন্তু ASRock এর সার্ভিস সেন্টার একটু কম পাওয়া যায়। অন্ততপক্ষে এখানকার কথা আমি বলছি, কলকাতার কথা। ASRock এর একটু সার্ভিস সেন্টার কম আছে। বাট তাছাড়া আমার পার্সোনালি আমার যতটুকু অভিজ্ঞতা সেই জায়গা থেকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব Gigabyte
আর সেকেন্ড ASUS, বাট এটা খুবই দুজনের খুব কাছাকাছি। মানে আমি যখন নিজে কিনেছি আমি খুবই ধান্দে ছিলাম যে আমি ASUS নেব না Gigabyte নেব। তো দুটোর মধ্যে যেকোনো মাদারবোর্ডই নেওয়া যেতে পারে, কোনো অসুবিধার কিছু কারণ নেই। আর পাওয়ার সাপ্লাই ইউনিট বা SMPS, এই ক্ষেত্রে Corsair এর পাওয়ার সাপ্লাই খুব ভালো। আ কম দামের মধ্যে একটা খুব ভালো কোম্পানি আছে, যেটা হচ্ছে Antec বলে একটা কোম্পানি আছে। ওরা ভীষণ ভালো পাওয়ার সাপ্লাই দেয়। এবং আরেকটা আছে Seasonic বলে একটা কোম্পানি আছে। আ Seasonic, Corsair এগুলো একটু প্রাইসি হয়। Antec টা একটু বেটার, আই মিন ইন টার্মস অফ প্রাইস এটা একটু কম দামে পাওয়া যায়, বেটার হয়। এছাড়াও Cooler Master আছে, কম দামে ভালো পাওয়ার সাপ্লাই করে। খুব কম দাম নয়, তবে মোটামুটি বাজেট প্রাইসে ভালো। এবার এই পাওয়ার সাপ্লাই নিতে গেলে যে কথাগুলো আমি গত ক্লাসগুলোতে বলেছি, আমি রিপিট করছি না। যে এট লিস্ট ব্রোঞ্জ এনার্জি রেটিং এর পাওয়ার সাপ্লাই যদি নেওয়া যায়, তাহলে ইন দ্য লং রান আমাদের যেরকম অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব, প্লাস আমার কম্পিউটারের পারফরম্যান্স এবং তার যে longevity সেটা অবশ্যই বাড়বে। তো এইগুলো দেখা যেতে পারে, এই কোম্পানিগুলো মোটামুটি ভালো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে? আচ্ছা, ইউপিএস এর ক্ষেত্রে ওটা যদি একটু বলতেন, ইউপিএস এর জন্য কোন কোম্পানি রেকমেন্ডেড? আচ্ছা, ইউপিএস এর ক্ষেত্রে আমি যতটুকু যা দেখেছি, এপিসি খুবই নোন ব্র্যান্ড এবং ভালো পারফর্ম করে। আর মাইক্রোটেক বলে আরেকটা কোম্পানি আছে, ওরাও খারাপ নয়। নরমালি এপিসি খুব ব্যবহার করে আমি দেখেছি। এছাড়াও কিছু লোকাল ব্র্যান্ড রয়েছে আমাদের এখানে, যেমন ইনটেক্স রয়েছে, এমনকি ফ্রন্টেকেরও শুনেছি ইউপিএস আছে। এদের খুব একটা ভালো রিপোর্ট আমি পাইনি। আমি ওডিসি বলে একটা ইউপিএস, আমার ১ম জীবনের ইউপিএস, সেটা ব্যবহার করেছিলাম। সেটাও খুব একটা ভালো পারফরম্যান্স দেয়নি। এপিসিতে যে সুবিধাটা থাকে, আ ২ টো সুবিধা। একটা হচ্ছে এভিআর টেকনোলজি, অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন, যেটা কিনা কাইন্ড অফ একটা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে। অর্থাৎ আমি যখন আমার এখন কম্পিউটার চলছে, এখন যদি আমার ভোল্টেজ আপ ডাউন করে, ও সেই সাপ্লাইটা দেবে। আর তার পাশাপাশি যেটা আছে আমাদের, আ এভিআর টেকনোলজির পাশাপাশি এ ব্যাটারি যে এনার্জি সেভিং, সেটা টার্ন অফ অনও করা যায়। মানে কারো যদি আমার সাপোজ সিইএসসি এখানে যাদের খুব স্টেবল কানেকশন, যাদের খুব একটা কানেকশন আপ ডাউন করে না, তারা সার্টেনলি এভিআর টেকনোলজিটাকে অফ করে দিতে পারে। তো এটা খুব ভালো সাপোর্ট করে। আর তার সাথে সাথেই সার্চ প্রোটেকশনটাও দেয়, যেটা আমি বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম এক্ষুনি। সেটা হচ্ছে যে সার্চ প্রোটেকশনটা দেয়। তো সেই ক্ষেত্রে সার্চ প্রোটেকশন নিয়ে আমি সম্ভবত বলেছিলাম যে সার্চ হচ্ছে হঠাৎ করে আ একটা ইনক্রিজড ইলেকট্রিসিটি। মানে আমার ইলেকট্রিসিটি হয়তো 240, 220 টু 240, হঠাৎ করে কোনো কারণে সেটা 1000 হয়ে গিয়ে ১ মিলিসেকেন্ড কি ২ মিলিসেকেন্ডের জন্য 1000 হয়ে গিয়ে আবার চলে গেল। মানে আবার নরমাল হয়ে গেল। এই যে আমরা যেরকম দেখি লাইট, আমাদের বিদ্যুৎ চমকালে অনেক সময় আমাদের ইকুইপমেন্ট খারাপ হয়ে যায়। তো সেটা হচ্ছে অতিরিক্ত সার্জের কারণে। তো সেই সার্জ প্রোটেকশনটা দেয়। আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো। আমি জানি না আগের ক্লাসে যখন আমি ইউপিএস বা পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে আলোচনা করেছি তখন বলেছি কিনা। সেটা হচ্ছে যে আপনারা যারা সার্জ প্রোটেক্টর ব্যবহার করতে চান বা করেন, আগে আর যদি সঙ্গে ইউপিএসও ব্যবহার করেন, সার্চ প্রোটেক্টর প্লাস ইউপিএস, তাহলে কিন্তু আপনারা সাবধান থাকবেন। আগে দেখে নেবেন যে আপনার ইউপিএস এ সার্চ প্রোটেকশন আছে কিনা। যদি ইউপিএস এ সার্চ প্রোটেকশন থাকে, তাহলে আপনারা সার্চ প্রোটেক্টর ব্যবহার করবেন না। ইনবাউন্স বা আউটবাউন্স এ, মানে আপনার যে ইউপিএস এর যে প্লাগটা, যেটা আপনি মেইন পাওয়ার নিচ্ছেন, আপনার সুইচ বোর্ড থেকে নিচ্ছেন বা ওয়াল পাওয়ার থেকে নিচ্ছেন। আপনার ইউপিএস এর যে প্লাগটা, সেটাও কোনো সার্চ প্রোটেক্টর এ কানেক্টেড থাকবে না, বা ইউপিএস থেকে কোনো সার্চ প্রোটেক্টর, মানে ইউপিএস এর সাথে একটা সার্চ প্রোটেক্টর লাগালাম, তার সাথে আমি আমার ল্যাপটপ বা ডেস্কটপ এর কম্পোনেন্ট কানেক্ট করলাম, সেটাও হবে না। মানে ইনবাউন্স বা আউটবাউন্স এ যদি আপনার ইউপিএস এ সার্চ প্রোটেক্টর থাকে, প্রোটেকশন ফ্যাসিলিটি থাকে, তাহলে কোনোভাবেই আপনি সার্চ প্রোটেক্টর ব্যবহার করবেন না। যদি আপনার ইউপিএস এ সার্চ প্রোটেকশন থাকে না থাকে, তাহলেই আপনি ইনবাউন্স এ বা আউটবাউন্স এ আপনি আ সার্চ প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। কারণ দুটোর সার্চ প্রোটেক্টর একসঙ্গে যদি থাকে, তাহলে তারা ১ম কথা কাজ করে না, দ্বিতীয় কথা বিপরীতও করতে পারে। তো এই বিষয়টাতে একটু সাবধান থাকবেন। আর যদি কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যখন প্রসেসর বা RAM সিলেক্ট করি, সেক্ষেত্রে কি মানে অনলাইনে মাদারবোর্ডে যে থাকে স্পেসিফিকেশন, তো সেটা দেখে কি বোঝার কোনো ওয়ে আছে যে এটা সাপোর্ট করবে কি করবে না, প্রসেসর বা RAM যেটা সিলেক্ট করেছি সেটা? প্রত্যেকটা মাদারবোর্ডেরই একটা RAM
মানে কম্প্যাটিবিলিটি লিস্ট থাকে, যেটা তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। আমি যদি সাপোজ সার্চ করি গিগাবাইট অরাস মাস্টার র‍্যাম কম্প্যাটিবিলিটি লিস্ট, তাহলে আমি একটা লিস্ট পাবো। এবার এরকমটা হতেই পারে যে কোনো একটা পার্টিকুলার র‍্যাম যেটা সেইখানে লিস্টেড নয় অথচ সেটা সাপোর্ট করবে। সেটা হতে পারে। কিন্তু যে র‍্যামগুলো ওখানে লিস্টেড আছে সেগুলো নিশ্চয়ই সাপোর্ট করবে। এখানে আমি কয়েকটা কথা বলে নেব। যদি আমরা মাদারবোর্ড নিয়ে আমাদের এখনো কিছু আলোচনা বাকি আছে পরবর্তী ক্লাসগুলোতে। তবুও আমি যেহেতু তুমি প্রশ্ন করেছো সেই হিসেবে আমি বলছি যে এট লিস্ট Intel সাইডে আমরা যে মাদারবোর্ডগুলো কিনি সেগুলোর কয়েকটা সিরিজ আছে। তার মধ্যে খুব নোন সিরিজ হচ্ছে H সিরিজ আর একটা হচ্ছে Z সিরিজ। মানে সাপোজ H95 কি Z470 আমার যে মাদারবোর্ডের সিরিজ Z470 ইত্যাদি, ইত্যাদি। এবারে Intel এর খুব বাজে একটা পলিটিক্স আছে। Intel এর পলিটিক্স এর কথা যত কম বলব ততই ভালো। তো তারা যেহেতু খুবই ডমিনেটিং একটা কোম্পানি, তো তারা যেটা করে রেখেছে সেটা হচ্ছে আপনার যদি H সিরিজ মাদারবোর্ড হয়, তাহলে আপনি H সিরিজের মাদারবোর্ড কিনেছেন, আপনি সাপোজ 10 জেনারেশন এর i9 প্রসেসর কিনেছেন প্রচুর টাকা খরচা করে, ৳৫০,০০০ খরচা করে আপনি i9 এর K সিরিজ অর্থাৎ যেটা কিনা ওভারক্লকিং এনেবলড প্রসেসর, সেই প্রসেসর কিনেছেন। সঙ্গে আপনি খুব দামি ডমিনেটর Corsair এর ডমিনেটর সিরিজের র‍্যাম কিনেছেন, যেটা কিনা বলে ওরা প্রায় 4000-45,000 হার্টজ পর্যন্ত মেগাহার্টজ পর্যন্ত ওরা স্পিড দেয়। তাতে করে কিন্তু কিচ্ছু লাভ হবে না H সিরিজের মাদারবোর্ড হলে। কারণ H সিরিজ যেটা করে সেটা হচ্ছে ওরা র‍্যামের স্পিড এবং প্রসেসরের স্পিডকে লিমিট করে। প্রথম কথা ওটা ওভারক্লকিং এনেবলড নয় H সিরিজের মাদারবোর্ড। আপনি প্রসেসরের স্পিড বাড়াতে পারবেন না। যেটা তাতে আপনার K সিরিজ থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার। এবং তার সাথে ওদের র‍্যামেরও কিছু লিমিটেশনস আছে। যে আমি ঠিক এক্সাক্টলি জানি না যে মানে কতটা ওরা আ লিমিট করে। সম্ভবত আমি যদি খুব ভুল না বলি 10 জেনারেশনের এট লিস্ট যেগুলো DDR4 র‍্যাম যেগুলোতে সাপোর্ট করে আই থিংক i9 আই মিন 9 জেনারেশন 10 জেনারেশনের কথা বলছি। সেই ক্ষেত্রে সম্ভবত তারা 2100 মেগাহার্টজ এ লিমিট করে দেয়। অর্থাৎ আপনার র‍্যাম যদি 3000 মেগাহার্টজ হয়, সেই স্পিডটাও আপনি H সিরিজের মাদারবোর্ডে পাচ্ছেন না। আপনার র‍্যামটা ওখানে 2100 ফ্রিকোয়েন্সির আশেপাশে ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। সুতরাং আমার যদি অবভিয়াসলি বুঝতেই পারছেন যত গুড় তত মিষ্টি। যদি আমি Z সিরিজে যাই তাহলে আমার দাম কিছুটা বেশি হবে। সুতরাং আমার যদি বাজেট বিল্ড হয় তাহলে আমি ভাবলাম ঠিক আছে আমি H সিরিজের মাদারবোর্ড কিনেছি আমার বাজেট বিল্ড বা আমার অতটা দরকারও নেই। আপনার দরকার না থাকলে আপনি কেনই বা ফালতু দামি মাদারবোর্ড কিনবেন বা খুব হাই পাওয়ারড মাদারবোর্ড কিনবেন। এবার তখন আপনি ভাববেন না র‍্যামটা তাহলে একটু বেশিই কিনি, ডমিনেটর সিরিজের কিনি। ও কিনে কোনো লাভ নেই। আপনি যদি সেই হিসেবে H সিরিজের মাদারবোর্ড কিনেন তাহলে সেই হিসেবে আপনি র‍্যাম কিনবেন যাতে করে আপনার অতিরিক্ত খরচা না হয়। হ্যাঁ? তো সেইটা একটুখানি দেখে নেবেন যে কম্প্যাটিবিলিটি লিস্টটা দেখে নিলে সবথেকে ভালো। আর তা না হলে যদি আপনি দেখছেন আপনার X বা Y র‍্যামটা খুব পছন্দ অথচ সেটা কম্প্যাটিবিলিটি লিস্টে নেই, তাহলে একটুখানি সার্চ করে দেখে নিতে হবে যে এই র‍্যামটা কম্প্যাটেবল কিনা এই মাদারবোর্ডের সাথে। ইউজুয়ালি হয় কখনো, কখনো কোনো পার্টিকুলার র‍্যামের সাথে কিছু, কিছু ইস্যু থাকে। তো সেই কারণে ইনকম্প্যাটিবিলিটি ওরা আ চার্টে দিয়ে দেয় ওটাকে। ইনকম্প্যাটিবিলিটি চার্ট তো হয় না মানে কম্প্যাটিবিলিটি চার্টে রাখে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট করে। মানে আমার মাদারবোর্ড যদি DDR4 হয় তাহলে মোটামুটি 98% কি 97% র‍্যাম আমি DDR4 র‍্যাম আরকি। সেগুলো নিশ্চয়ই আমার মাদারবোর্ডে সাপোর্ট করবে। আমার কয়েকটা প্রশ্ন আছে একটু। হ্যাঁ। হ্যাঁ, ১ম যে একটা ব্যাপার জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি কম্পিউটারের প্রসেসরের কথা বললে। তো এখানে মোবাইলের ক্ষেত্রেও আমরা দেখি যে কোয়াড কোর বা অক্টা কোর বলা হয়। তো এটা কি ফিজিক্যাল কোরের কথা শুধু বলা হচ্ছে নাকি না ফিজিক্যাল আর লজিক্যাল কোর দুটো মিলিয়ে বলা হচ্ছে? এটা প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইন্টেলের প্রসেসর আমরা তো প্রসেসর সাধারণত ইন্টেলের ইউজ করছি। তো ইন্টেলের যে মাদারবোর্ড গুলো আছে সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে কি সুবিধা বা অসুবিধা হতে পারে? এটা একটা বিষয়। আর তুমি যে দুটো আলাদা দুটো কোম্পানির কথা বললে। আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা যে ওভারক্লকিং প্রসেসরের কথা আসছে, কিন্তু ওভারক্লক করা তো এটা একটু সমস্যার ব্যাপার, সবার পক্ষে তো সবসময় সম্ভব হবে না। তাছাড়া অনেকগুলো বিষয় এটা দেখে এটাকে করতে হবে। তো আমি বলতে চাইছি যে ধরা যাক আমি ওভারক্লকিং প্রসেসর ইনেবল প্রসেসর নিতে চাইছি না, কিন্তু এরকম একটা প্রসেসর চাইছি কিছুটা টার্বো বুস্টের মতো, যে আমি যেরকম পারফরমেন্স যখন করবো সেটা অটোমেটিক্যালি ও মানে ডিটেক্ট করে নিয়ে সেরকম অনুযায়ী পারফরমেন্স দেবে। তা সেক্ষেত্রে কি ধরনের প্রসেসর নিলে ভালো হবে? আচ্ছা,
আমি যদি ভুলে যাই আমি আবার ধরিয়ে দিও ভাই। ১ম কথা হচ্ছে অ্যা যে আমি লাস্ট থেকে আসছি আগে, হ্যাঁ? আমি যদি ওভারক্লকিং করতে না চাই বা আমার যদি মনে হয় আমার দরকার নেই, তাহলে নন ওভারক্লকড যে প্রসেসর সেইটা কিনবো। তবে যেটা আমি আগের দিন বলেছিলাম এখন লেটেস্ট সিরিজে F সিরিজ কিনবো না। মানে আমি কথার কথা আমি উদাহরণ দিয়ে বলছি। যেমন Intel 10 জেনারেশনের যেটা i7 প্রসেসর তার কথা বলছি। যেটা ওভারক্লকিং এনেবলড সেটার মডেল নাম্বার হচ্ছে i7 10700K 10700K। আমি যদি K টাকে বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে 10700 আমি সেইটা কিনবো। যে আমাকে ওভারক্লকিং দেবে না ঠিকই, বাট ওভারক্লকিং বাদ দিয়ে বাকি যে ফেসিলিটিস গুলো রয়েছে, টার্বো বুস্ট, তারপরে আমার মাল্টি-কোর ফেসিলিটিস ইত্যাদি, ইত্যাদি। এবং সেম নাম্বার অফ কোর্স মানে ওভারক্লকিং এনেবলটাতেও আমার 8 ফিজিক্যাল কোর্স, এখানেও আমার 8 ফিজিক্যাল কোর্স আমি পাচ্ছি। সেই সমস্ত ফেসিলিটি গুলো আমি এখানে পাবো। আমি যেটা নেব না, যদি আমি পারফরম্যান্স ভালো চাই, অথচ আমি ওভারক্লকিং চাই না, তাহলে আমি যেটা নেব না সেটা হচ্ছে কোনো F অর্থাৎ 10700F বা কোনো U 700U বা UF মানে U এবং F এই দুটো লেটার যদি থাকে Intel-এর ক্ষেত্রে, তাহলে আমি যদি পারফরম্যান্স এক্সপেক্ট করি তাহলে আমি সেইটা নেব না। সেই প্রসেসরগুলো নেব না। নরমাল যেগুলো আছে সেটা i3 এর ক্ষেত্রেও তাই, i5 এর ক্ষেত্রেও তাই, i7 এর ক্ষেত্রেও তাই। যেটা নরমাল K নেই, কোনো লেটার নেই সেইটাই আমি নেব। 10700 কি 10500 হোয়াটএভার যা মডেল নাম্বার যা আছে আমি সেইটা নেব। তাহলে আমি দুদিক থেকে ব্যালেন্স থাকছি। আমি যেরকম আমি সেই হিসেবেই চুজ করেছি। আমার পার্সোনাল চয়েস সেটাই। আমি ওভারক্লকিং করব না অথচ বেস্ট নেব। সেই জায়গা থেকে আমি যেরকম 10700 চুজ করেছি 10 জেনারেশনের 7 সিরিজের প্রসেসর। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা প্রশ্ন যে মোবাইলের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে আমাদের থাকে না। আমি যতটুকু জানি সেখানে কোনো লজিক্যাল কোরের গল্প থাকে না। যেটা থাকে সেটা ফিজিক্যাল। কিন্তু সেই মোবাইলের ক্ষেত্রে আরেকটা অন্য গল্প থাকে। আ সেটা হচ্ছে যে এই যে আমি কম্পিউটারের ক্ষেত্রে বলছি, কম্পিউটারের ক্ষেত্রে আমার ধরে নাও ৮ খানা আমার ফিজিক্যাল কোর রয়েছে। এই ৮ খানাই কিন্তু সবাই সমান শক্তিধর কোর। কে কখন কতটা ব্যবহৃত হচ্ছে সেটা আলাদা বিষয়। কিন্তু প্রত্যেকেই পালোয়ান। এবারে মোবাইলের ক্ষেত্রে যেটা হয় স্পেসিফিকেশন এও আমরা অনেক সময় দেখতে পাই যে সাপোজ একটা মোবাইল কোর একটা মোবাইলের প্রসেসর সেটা অক্টা কোর প্রসেসর। তো দেখা যায় তার ২ খানা কোর ওই ৮ খানা কোরের মধ্যে ২ খানা কোর সেটা খুবই পাওয়ারফুল। বাকি যে আমার ৬ খানা কোর আছে সেগুলো কম পাওয়ারফুল। তো মোবাইল কি করে যখন আমি ছোটখাটো কাজ করছি, একটু WhatsApp দেখব, একটু মেসেজ করছি, তখন ওই কম পাওয়ারফুল কোর গুলোকে দিয়ে কাজ করায়। আবার যখন একটু ভারী কাজ করব, একটু নেট ব্রাউজিং করব, একটু YouTube এ ভিডিও দেখব, তখনও ভারী, ভারী যে কোর গুলো আছে সেইগুলোকে দিয়ে কাজ করায়। এই একটা আ আ পার্থক্য রয়েছে। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এই বিষয়টা নেই। সেক্ষেত্রে প্রত্যেকেই ইকুয়ালি কর্মক্ষম। কিন্তু তাদের ক্ষেত্রে তাদেরকে দুভাগে ভাগ করে অর্থাৎ চাইলে আমি ওটাকে লজিক্যাল ওয়েতে ব্যবহার করতে পারি। সুতরাং আমার ৮ খানা ফিজিক্যাল থাকলেও আমি ১৬ খানা লজিক্যাল পাই। যেটা সম্ভবত মোবাইলে পাওয়া যাচ্ছে না। আরেকটা প্রশ্ন তুমি করেছো Intel এর মাদারবোর্ড মানে আমরা Intel এর প্রসেসর ব্যবহার করছি সুতরাং Intel এর মাদারবোর্ড ব্যবহার করাটা যুক্তিযুক্ত কিনা? আমি বলি যে Intel কোম্পানির মাদারবোর্ড এখন আর Intel বার করে না। আমার মনে হয় লাস্ট 4th জেনারেশনের যে প্রসেসর বেরিয়েছিল তার সাথে Intel এর মাদারবোর্ড এসছিল। মানে Intel নিজে কোম্পানির মাদারবোর্ড বার করেছিল। তারপরে Intel মাদারবোর্ড প্রোডাকশনস টাকে বন্ধ করে দিয়েছে। তারা চিপটাকে প্রোভাইড করে। অর্থাৎ মাদারবোর্ডের যে পার্টস গুলো আছে, চিপগুলো আছে, আইসি গুলো আছে, সেইগুলোকে তারা প্রোভাইড করে বিভিন্ন কোম্পানিকে। বিভিন্ন কোম্পানি সেগুলো তৈরি করে। কিন্তু Intel নিজে আর মাদারবোর্ড তৈরি করে না। সুতরাং আমরা তার জন্য Intel এর ব্র্যান্ডের মাদারবোর্ড এখন আর পাবো না। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা একটুখানি আমাদের ফোকাস টপিকে আসি। তারপরে শেষে আবার আমি কোয়েশ্চেন অ্যান্সার এর জন্য অবশ্যই টাইম রাখবো। আম তারপরে দেখা যাবে। এখন আজকে আমরা Google Meet এ করছি। সবাইকে আবার একটু ধন্যবাদ জানাচ্ছি। কারণ সবাই দিব্যি মিউট করেছেন। খুব দারুণ পরিবেশ। আর আরিফ শুরুতেই মানে ক্লাস শুরু হওয়ার আগেই আমাকে একটা দুঃসংবাদ জানিয়েছে যে, অক্টোবর থেকে Google Meet নাকি ১ ঘন্টার লিমিট করবে। যে কারণে আমি Zoom থেকে আজকে Google Meet এ শিফট করেছি। যে লিমিটেশনস নেই এবং আগের দিন আপনারা দেখেছেন যে আমাদের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য বা মিসকমিউনিকেশন এর জন্য আমাদের স্টার্ট করতে দেরি হয়েছিল। তো সেইটা এভয়েড করার জন্য আজকে আমি Google Meet এ স্টার্ট করেছি বিষয়টা। চলছে ভালোই। কিন্তু আমি জানি না পরে কি করব বা কোন ওয়েতে যাব। যাই হোক,
আজকে আমরা মূল যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএসবি। তো ইউএসবি এই টার্মটা শোনেননি টেকনোলজিক্যাল জগতের সাথে কোনো না কোনোভাবে টাচড, আমি অ্যাটাচড বলছিও না, টাচড মানে টেকনোলজি স্পর্শ করেছেন, মোবাইল ধরেছেন অথচ ইউএসবির নাম শোনেননি, এরকম নিশ্চয়ই কেউ নেই। ইউএসবির ফুল ফর্মও আমরা মোটামুটি যেহেতু পরীক্ষায় পরীক্ষায় আমাদের লেখার জন্য অনেক সময় প্রশ্ন আসে ইউএসবির ফুল ফর্ম কি? সুতরাং সেটা হয়তো আমরা কেউ জানি। ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউএসবির ফুল ফর্ম। এবারে আগে মানে আগে বলছি আমি মোটামুটি 90s মিড 90s পর্যন্ত বলছি। তখন যে কম্পিউটারগুলো আমরা পেয়েছি বা 90s এর শেষের দিকেও কিছু পেয়েছি। কারণ একটা টেকনোলজি আসা মাত্রই তো সব কম্পিউটার সবাই সেটাকে অ্যাডপ্ট করে নেবেন তা তো নয়। তখন প্রত্যেকটা যে ডিভাইস থাকতো না তার জন্য একটা আলাদা রকমের পোর্ট থাকতো। আপনারা যদি পুরনো প্রিন্টার কেউ দেখে থাকেন, যারা নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজের স্টুডেন্ট তারা যদি ওই আমাদের যে মানসদার কম্পিউটার রুমে যারা গেছেন, যে প্রিন্টারগুলো যদি হাত দিয়ে দেখে থাকেন, তার যে তারগুলো, কেবলগুলো ছিল যেগুলো লাগানো আছে, প্রত্যেকটা প্রিন্টারের একটা আলাদা রকমের পোর্ট থাকতো। মনিটরের তো আলাদা রকমের পোর্ট থাকতোই, এখনো কিছু আছে। মাউস, কিবোর্ডে PS2 পোর্ট থাকতো যেটা আমরা অনেকে পেয়েছি আমাদের বা এখনো হয়তো কারো কাছে এরকম ডেস্কটপ আছে যেখানে সেই PS2 পোর্ট একটু গোল রকমের পোর্ট আমরা পেয়েছি। অর্থাৎ তারপর গেম কন্ট্রোলার যে গেমিং ডিভাইস গুলো ছিল, সেই গেম কন্ট্রোলারের একটা ডিফারেন্ট টাইপ অফ পোর্ট। অর্থাৎ অনেক ধরনের পোর্ট থাকতো সেইখানে। এখন স্বাভাবিকভাবেই এক কম্পিউটার নির্মাতা তিনি যখন মাদারবোর্ডটা তৈরি করছেন, তাকে মোটামুটি চেষ্টা করতে হতো যে যত বেশি সংখ্যক, বেশি ধরনের পোর্ট তিনি দিতে পারেন। তো এটা করতে গিয়ে খুবই মানে স্থান সংকুলানের একটা ব্যাপার ছিল। কারণ ছোট জায়গার মধ্যে অনেকগুলো পোর্ট ধরাতে হবে এবং আগেকার দিনের বেশিরভাগ পোর্টগুলোই খুব বড় ছিল। হ্যাঁ? বা তো এই সমস্ত ঝামেলাগুলো ছিল। তো তখন ১৯৯৬ তে ১ম এই ইউএসবিটা রিলিজ করে, ইউএসবি ফরম্যাটটা রিলিজ করে মাইক্রোসফট, IBM, কম্প্যাক্ট আর ১ টা ২ টো কোম্পানি তারা যৌথভাবে আ এই ইউএসবি টেকনোলজিটা আনেন এবং এই ইউএসবি টেকনোলজিটার প্রভাবক একজন ভারতীয়। আমি নাম ভুলে যাচ্ছি। ওনার সারনেম হচ্ছে ভাট। সম্ভবত নরেশ ভাট বা এরকম কোনো একজন ভারতীয়, যিনি এই ইউএসবি টেকনোলজিটাকে নিয়ে এসেছিলেন। তো পরে ওই ৪-৫ টা কোম্পানি তারা একটা আ পোর্ট তৈরি করে যেটা কিনা ইউএসবি পোর্ট এবং তারা বলে যে এই পোর্টটাকে আমরা প্রাধান্য দেব এবং চেষ্টা করব আমাদের যত পেরিফেরালস যেগুলো রয়েছে, এক্সটার্নাল ডিভাইস যেগুলো রয়েছে, সেইগুলো যেন এই পোর্টের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। জাতি, ধর্ম নির্বিশেষে। অর্থাৎ সেটা প্রিন্টার, সেটা মাউস, সেটা কিবোর্ড ডাজন্ট ম্যাটার। তো তখন ১ম শুরু হয় ১৯৯৬ তে এই টেকনোলজিটা ১ম এ আসে। তারপরে সেটা টাইম টু টাইম আ উন্নত হতে থাকে। এখন সেই সময় যে ইউএসবি টেকনোলজিটা এসছিল, তখন তো আলাদা করে কোনো নাম বা নাম্বার দেওয়া হয়নি। শুধু বলা হতো ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো পরে যখন তার উন্নত জেনারেশন গুলো আসলো, তখন আমরা অনেকগুলো ভার্সন দিলাম। এবার এখানে ২ টো বিষয় মানে ২ টো আঙ্গিকে আমি আলোচনা করব। ১ম টা হচ্ছে যে কানেক্টর টাইপ, অর্থাৎ কি ধরনের কানেক্টর আমি ব্যবহার করছি। কানেক্টর মানে জ্যাক, যেটা হাতে আমি ধরে আমার যে ডিভাইসগুলো তার মধ্যে ইনসার্ট করি, কানেক্টর। আরেকটা হচ্ছে টেকনোলজি, অর্থাৎ তার ইন্টারনাল কম্পোনেন্ট কি আছে। এই ২ টো পয়েন্ট অফ ভিউ থেকে আমি বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ১ম এ আমি উল্টো দিক থেকে করি। ১ম এ আমি তার ইন্টারনাল টেকনোলজিটা, তার যে ইন্টারনাল তার যে গঠন প্রণালী সেই অনুযায়ী বলছি। ১ম যে ইউএসবিটা এলো, সেটার ইউএসবি পরে আমরা ওটার নাম দিয়েছি ইউএসবি 1। ১ম এ শুধু ইউএসবি ছিল। আমরা পরে ওটাকে ইউএসবি 1 বলেছি, ভার্সন 1। তো সেখানে আ মেক্সিমাম স্পিড ছিল ১২ এমবিপিএস, ১২ মেগাবিট, আমি যদি খুব ভুল না বলি। মেগাবিট পার সেকেন্ড। তো এটা এখন যদি আমরা শুনি, ও বাবা! ১২ এমবি। তখনকার দিনে কিন্তু এটা বিশাল ছিল। ঠিক আছে? এবং এইটা আপনারা সবসময় ধরে নেবেন যেকোনো ক্ষেত্রেই, যে স্পিড যেগুলো বলা হয়, আমার মেমোরি কার্ড ক্লাস 3 ক্লাস 10 আমি কিনেছি বলছে আপ টু 67 এমবিপিএস। ওই 67 আপনি কোনদিনই পাবেন না। মানে ওটা হচ্ছে একদম মেক্সিমাম আইডিয়াল ল্যাবরেটরিতে স্পিড দিচ্ছে এরকম জায়গাতে ওই স্পিডটাকে দেওয়া হয় এবং সেটা লেখা হয় যাতে আপনি দেখে, ও 67 দারুণ ব্যাপার। আপনি কিনে ফেলেন। তো এই ১২ এমবি যেটা বলছি সেটা নিশ্চয়ই ১২ এমবি আমরা পাই না। পেতাম না রাদার।
তো তখন ইউএসবি 1 এলো। সেই ইউএসবি 1 যে কেবলগুলো তার ভেতরে ৪ খানা তার থাকতো। আমরা তো জানি যে আমরা যে কেবলগুলো হাতে ধরি, সেই কেবলটা হতে পারে গোল, সেই কেবলটা হতে পারে চ্যাপ্টা, যাই হোক। কিন্তু আচ্ছা হ্যাঁ, কা প্রদীপ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ফোনি। আচ্ছা। হ্যাঁ, তুমি একটু মিউট করো। হ্যাঁ, এবার এই যে তারগুলো গোল হোক, চ্যাপ্টা হোক, এর ভেতরে তো অনেক তার আছে। আমাদের কাছে যদি কোনো খারাপ কেবল থেকে থাকে যেটা আমি ফেলে দেব, তখন আমরা চেষ্টা করলে সেটাকে কেটে ভেতরে দেখতে পারি। এর ভেতরে কিন্তু অনেক তার আছে। এটা আমি একটাই গোল তার দেখতে পাচ্ছি। কিন্তু এর ভেতরে অনেক তার আছে। যাই হোক, তো সেই USB 1 এ তার ভেতরে ৪ খানা তার ছিল। এরপরে USB ভার্সন 2 এলো। যে কিনা বলল আমার ম্যাক্সিমাম স্পিড 480 Mbps, 480। সুতরাং বুঝতেই পারছেন 12 থেকে 480 মানে একটা বিরাট একটা জাম্প। তো USB 2 আমরা বহুদিন ব্যবহার করেছি। ইনফ্যাক্ট এখনো করি। আমাদের কাছে এখনো ম্যাক্সিমাম যে জিনিসপত্র ডিভাইসগুলো রয়েছে সেগুলো USB 2। অর্থাৎ আমাদের ইউএসবিটা আরো পাওয়ারফুল হলো। এখানে একটা কথা আমার বলে নেওয়া দরকার। এই ইউএসবি যেমন ডেটা ট্রান্সফার করে, সেটা হতে পারে আমার পেন ড্রাইভ, মানে আমি কোনো ফাইল কপি করছি। হতে পারে আমার কিবোর্ড, আমি লিখছি, সেই লেখার ডেটাটা যাচ্ছে। হতে পারে আমার ক্যামেরা, যেটা এখন কানেক্টেড রয়েছে। তার সাথে, সাথে পাওয়ারও সাপ্লাই করে। এটা একটা আ বিবেচ্য বিষয়। কারণ আগে কি হতো, বেশিরভাগ ডিভাইসে আপনাকে ইউএসবি দিয়ে আপনি কানেক্ট করলে, সরি ইউএসবি না, অন্যান্য কোনো ফরম্যাটের কথা বলছি। আপনি সেটা দিয়ে কানেক্ট করবেন, প্লাস তাকে একটা আলাদা করে পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করতে হবে, যাতে করে সে পাওয়ারটা পায়। কিন্তু ইউএসবিতে যেটা সুবিধাটা হলো যে সে যেমন ডেটা ট্রান্সফার করছে, তার পাশাপাশি পাওয়ারও সাপ্লাই দিচ্ছে। তো যাই হোক, তো USB 2 অনেকটা স্পিড এবং ও প্রায় 5 ভোল্ট মতন পাওয়ার সাপ্লাই করত বা করে এখনো। এখন আমাদের আবারও বলছি, বেশিরভাগ ডিভাইস আমরা USB 2 আমরা ব্যবহার করি। এরপরে USB 3 এলো। USB 3 সম্ভবত আমার এক্সাক্ট ইয়ারটা মনে পড়ছে না। 2016 কি 17, মোস্ট প্রবাবলি 17, যখন USB 3 বাজারে এলো ভালোভাবে। এই 3 এরও আবার পরবর্তীতে ৩ খানা ভার্সন এসছে। মানে ১ম এ 3 এসছিল, পরে আমরা ওটাকে নাম দিচ্ছি 3.0। পরে সেই 3 কি হলো, 3 বলল আমি আপ টু 5 Gbps আমি স্পিড দেব। বুঝতেই পারছেন 480 থেকে ডিরেক্টলি এক লাফে 5 Gbps স্পিড, এবং তার যে পাওয়ার সাপ্লাই সেটাও বেশ খানিকটা বেশি USB 2 অপেক্ষা। তারপরে USB 3 এর আরেকটা ভার্সন এলো, USB 3.1। সে বলল আমি 10 জিবি দেব। ওরে বাবা! বিরাট ব্যাপার। তারপরে সেখানেই থেমে থাকলো না। এখন যেটা বাজারে আসছে, মানে এসে গেছে, আমরা এখনো হাতে পাইনি সবাই। খুব এক্সপেনসিভ ডিভাইসে হয়তো আছে। যেটা হচ্ছে USB 3.2। সে বলছে আমি 10 জিবি না, আমি 20 জিবি দেব। তো এইখানে এসে আমরা ঠেকেছি। USB 3.2। এই যে এতগুলো কথা বললাম, USB 1, 2, তারপরে 3 এর ৩ খানা ভাগ। এগুলো হচ্ছে তার ইন্টারনাল কম্পোনেন্ট। USB 3 তে আমি যদি খুব ভুল না বলি, তাহলে ৯ খানা তার আছে ভেতরে, একটা কেবলের ভেতরে। যেটা কিনা USB 2 তে ৫ খানা ছিল, USB 3 তে সেটা গিয়ে দাঁড়ালো ৯ খানা। কেন এত বেশি তার? কারণ যাতে আরো বেশি পরিমাণে ডেটা এবং বেশি পরিমাণে পাওয়ার আমরা সাপ্লাই করতে পারি। সেই কারণে এই সমস্ত জিনিসপত্রগুলো, তারের সংখ্যা ভেতরে বাড়ানো হলো ইন্টারনালি। ঠিক আছে? তো এই গেল আমি আমার ইন্টারনাল যে তার আ গঠন প্রণালী সেই হিসেবে বললাম এবং তার ক্ষমতা সম্পর্কে বললাম। এবার একটু কানেক্টর সম্পর্কে আসি। পৃথিবীতে সর্ববৃহৎ ব্যবহৃত যে কানেক্টর, সেটা হচ্ছে USB টাইপ A। টাইপ A কানেক্টর কোনটা? আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। মানে নামে হয়তো আজকে অনেকে শুনছেন, কিন্তু প্রত্যেকেই দেখেছেন। সেটা হচ্ছে নরমাল, ধরে নিন যে কেবলটা আমরা চার্জারে কানেক্ট করছি, অর্থাৎ চার্জারের দিকটা, মোবাইলের চার্জারের দিকটা, বা পেন ড্রাইভটা ধরুন। এই পেন ড্রাইভটা, বা এই যে আমার হাতে একটা ছোট্ট ইন্টারনাল ছোট্ট USB সাউন্ড কার্ড আছে, এর মাথাটা, পেন ড্রাইভের মাথাটা বেশ একটা স্কোয়ার শেপ জিনিস। এইটা হচ্ছে যেটা আমরা কম্পিউটারের আ আ সাধারণত ইনসার্ট করি। এইটা হচ্ছে এই কেবলটাকে, এই কানেক্টরটাকে বলা হচ্ছে USB টাইপ A, যেটা কিনা সর্ববৃহৎ ব্যবহৃত, এখনো আমরা ব্যবহার করি। এবারে USB 1 যখন ছিল তখনও এই টাইপ A কানেক্টর ছিল, USB 2 তে টাইপ A কানেক্টর ছিল, USB 3 তেও আছে। কিন্তু ভবিষ্যতে একটু বদলে যেতে চলেছে, সেটা আমি আসছি সেই বিষয়ে। তো এই টাইপ A কানেক্টরটা হচ্ছে খুবই কাইন্ড অফ ইউনিভার্সাল, এবং এই যে বলা হয় যে সাপোজ আমার কম্পিউটারে USB 3 সকেট রয়েছে। সকেট মানে আমি পেন ড্রাইভটা যেখানে ইনসার্ট করছি সেটা হচ্ছে USB 3 সকেট। এবার আমি সেখানে USB 3
ডিভাইসও ইনসার্ট করতে পারি। যেমন এই পেন ড্রাইভটা আ প্লাস তার সাথে এই পেন ড্রাইভটার সাথে আমি এই USB 2 এটা হচ্ছে সাউন্ড কার্ড একটা ছোট্ট। এটা হচ্ছে USB 2 সেটাও করতে পারি। প্লাস আমি USB 1 যদি আমার আদৌ কিছু থেকে থাকে, কোনো মাউস কিবোর্ডের কোনো কিছু থেকে থাকে, সেটা আমি করতে পারি। তো টাইপ A টা কাইন্ড অফ ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল। ঠিক আছে? তো এটা আমরা সর্ববৃহৎ আমরা ব্যবহার করি। আমাদের ক্রস কানেকশন এর ক্ষেত্রেও, মানে আমি যেটা বললাম ক্রস টাইপ A আই মিন ভার্সন 1 থেকে ভার্সন 2, ভার্সন 2 থেকে ভার্সন 3 ইত্যাদি সবই যাচ্ছে, কিন্তু টাইপ A টা বদলায়নি। এখনো পর্যন্ত পুরোপুরি বদলায়নি। যদিও সময় পাল্টে যাচ্ছে। যাই হোক। এইবারে এটা তো একদিকটা গেল, টাইপ A। এবার অন্যদিকে অর্থাৎ যে দিকটা আমরা সাধারণত আমাদের ডিভাইসে ইনসার্ট করছি, অর্থাৎ মোবাইলে কানেক্ট করছি কি আমার অন্যান্য কোনো ডিভাইসে কানেক্ট করছি, সেইখানে আমরা বিভিন্ন ধরনের কানেক্টর পাচ্ছি। তো আমি কয়েকটা কানেক্টর নিয়ে আলোচনা করি। ১ম এ যে কানেক্টরটা এলো সেটাকে বলা হলো, ওটা টাইপ A ছিল, সেটাকে বলা হলো টাইপ B। টাইপ B কানেক্টরের কেবল আপনারা হয়তো সচরাচর খুব একটা ব্যবহার করেন না। এটা এখনো কিন্তু রয়েছে। কিন্তু আমরা হয়তো সচরাচর ব্যবহার করছি না টাইপ আ B কেবল যেটা। টাইপ B কেবল ইউজুয়ালি দেখতে পাওয়া যায় আমাদের প্রিন্টারে দেখতে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে USB হাব, যেমন আমার হাতে একটা USB হাব রয়েছে। এর এর যে কেবলটা একদিকটা তো অবশ্যই টাইপ A, যেটা নরমাল এই যে টাইপ A, আর এই দিকটা টাইপ B। এই টাইপ B টা অনেকটা স্কোয়ার শেপ। মানে বাকি যে USB কেবলগুলো আপনারা দেখেছেন, কানেক্টরগুলো দেখেছেন, সেটা একটু চ্যাপ্টা মতন। কিন্তু এইটা না অনেকটা স্কোয়ার। আ মাঝখানে একটা হোল টাইপের করা আছে, অনেকটা স্কোয়ার। পুরোপুরি একদম এক্সাক্ট স্কোয়ার নয়, তবে অনেকটা স্কোয়ার। তো এই কেবলটা বেশ শক্তপোক্ত, এই কানেক্টরটা বেশ শক্তপোক্ত। এটা প্রিন্টারে, এমনকি মিডি কন্ট্রোলার, যারা মিউজিক্যাল ফিল্ডে রয়েছেন তারা জানবেন যে বিভিন্ন মিডি কন্ট্রোলার ইত্যাদিতেও এই টাইপ B ব্যবহার করা হয়। আচ্ছা, এবার টাইপ B এলো। এবারে আরেকটা নতুন ধরনের কেবল যেটা আগে আমরা খুব ইউজ করতাম, সেটাকে বলা হলো মিনি USB। ওই আগেকার দিনের অ্যা বিভিন্ন ডিভাইস, কার্ড রিডার থেকে শুরু করে এমনকি বিভিন্ন মোবাইল, LG ইত্যাদি মোবাইলে ব্যবহার করা হতো। সেটা হচ্ছে মিনি USB। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এই ইউএস হ্যাঁ বলো। হচ্ছে কথা হচ্ছে, তাহলে আমি বলছি যে আমাদের যে সিপিইউ থেকে যে সরাসরি একটা মনিটরে যে আমরা পাঠাচ্ছি, সেটা আমরা ইউএসবি পোর্ট হিসেবে কি পাঠাচ্ছি, না ওটার আলাদা কোনো ব্যাপার রয়েছে? না, এখনো পর্যন্ত আমরা নরমালি CPU থেকে মনিটরে যে সিগন্যালটা পাঠাচ্ছি সেটা USB-র মাধ্যমে পাঠাচ্ছি না। সেটা পাঠাচ্ছি ইদার আমি আগের দিন বলেছিলাম VGA, HDMI, ডিসপ্লে পোর্ট ইত্যাদি পোর্টের মাধ্যমে। হ্যাঁ, তবে এটারও গেম চেঞ্জ হচ্ছে। আমি বলব, আজকে আসবো এই বিষয়ে। হ্যাঁ, তবে নরমালি এখনো পর্যন্ত যে কেবলগুলো আমরা ব্যবহার করছি সেটা কিন্তু, মানে মনিটরের জন্য, সেটা কিন্তু USB নয়। ঠিক আছে? আচ্ছা, এই মাইক্রো USB একদিকটা ছোট, চ্যাপ্টা, আ আ পুরনো ওই যেটা বললাম বিভিন্ন মোবাইল, কার্ড রিডার ইত্যাদি বিভিন্ন ডিভাইস এটা ভীষণ পপুলার ছিল। এটা কিন্তু টাইপ আমি বলছি যে আ USB ভার্সন 1 এরও ছিল একটা মিনি USB, USB ভার্সন 2 যখন এলো তারও একটা মিনি USB এসছিল। একটুখানি সাইজে অদল-বদল আছে সামান্য। মানে টাইপ আ ভার্সন 1 এর মিনি USB টা ভার্সন 2 তে ইনসার্ট করা যাবে না। এরকম একটা ব্যাপার আছে। সাইজটা দুটোই ছোট, একই রকমই প্রায় দেখতে। তবে সাইজটা সামান্য এদিক-ওদিক রয়েছে। এটা মিনি USB। আর তারপরে যেটা বলব সেটা আপনারা প্রত্যেকেই চেনেন। সেটা হচ্ছে মাইক্রো USB। যেটা কিনা আপনাদের বেশিরভাগের অ্যান্ড্রয়েডের মোবাইলে, যাদের একদম নতুন হাল ফ্যাশনের মোবাইল আছে তাদের ব্যাপারটা আলাদা। যদিও এখনো হাল ফ্যাশনের মোবাইলেও মাইক্রো USB পাওয়া যায়। চ্যাপ্টা মতন একটা কেবল যেটা আপনারা মোবাইল চার্জ করেন এবং যেখানে হাত দিলে তার এক প্রান্তে একটা ডট, আপনারা দুখানা ডট আপনারা দেখতে পান। মোবাইলের চার্জের একদিকে দুখানা ডট থাকে যেটা কিনা একটা লকিং মেকানিজম। ওটা একটা স্প্রিং যেটা গিয়ে খট করে গিয়ে একটা আওয়াজ হয়, লক হয়ে যায়। যারা মিনি USB দেখেননি তাদের জন্য বলছি, মাইক্রো USB যারা দেখেছেন, মাইক্রো USB থেকে ডটগুলোকে বাদ দিয়ে দিন। মনে আরকি। বাদ দিয়ে দিলে যে শেপটা আসবে, মিনি USB টা প্রায় সেরকমই দেখতে। সামান্য একটু লম্বা, আর বোধ করি একটু মিলিয়ে দেখি। আ না, চওড়াটা সেমই, সামান্য একটু লম্বা আমি দেখতে পাচ্ছি। আ কিন্তু একটু মোটা। মানে মাইক্রো USB টা যতটা পাতলা, মিনি USB যেটা সেটা তার থেকে সামান্য একটু
ঠিক আছে, মোটা আছে। ঠিক আছে? তো এই হচ্ছে মিনি আর মাইক্রো ইউএসবি। এবার এই মাইক্রো ইউএসবির ক্ষেত্রেও আমাদের কিন্তু আ টাইপ আই মিন ভার্সন 1 এর মাইক্রো ইউএসবি আছে, ভার্সন 2 এরও মাইক্রো ইউএসবি আছে। আ এইগুলো আমরা দেখতে পাই। এই মাইক্রো ইউএসবি ক্ষেত্রেও যেরকম আমাদের ইউএসবি টাইপ এর ক্ষেত্রে বলেছি, ভার্সন 1 এর ক্ষেত্রে ৪ খানা কেবল থাকে, ভার্সন 2 এর ক্ষেত্রে ৫ খানা কেবল থাকে। তো এই গেল আমাদের টাইপ বি, টাইপ বি এর পাশাপাশি মিনি ইউএসবি, মাইক্রো ইউএসবি এইগুলো গেল। এবং এগুলি সবই আমরা পাচ্ছি ইউএসবি 1, 2 ক্ষেত্রে। ইউএসবি 3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইউএসবি 3 র ক্ষেত্রেও টাইপ বি কেবল রয়েছে। খুবই রেয়ার যদিও। খুবই রেয়ার টাইপ বি কেবল রয়েছে। এখানে ইউএসবি 3 তে আমরা নতুন এক ধরনের কেবল পাচ্ছি যেটাকে বলা হচ্ছে টাইপ সি। এখন যেটা নিয়ে আমরা মাঝে, মাঝে শুনি, কথাবার্তা শুনি, মোবাইলের স্পেসিফিকেশন এ লেখা থাকে। কেউ বোধহয় একটু আনমিউট করেছেন। যদি কিছু বলার থাকে বলুন, নাহলে একটু প্লিজ মিউট করে দিন। কারো একটা আনমিউট রয়েছে। একটু হ্যাঁ, থ্যাংক ইউ। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই টাইপ সি কেবল একটা নতুন এসছে যেটাকে নিয়ে সবাই খুব নাচানাচি করছেন। আমিও করছি আরকি। যদিও আমার কাছে খুব একটা টাইপ সি র কিছু নেই। আমি টাইপ সি র প্রসঙ্গে আসছি। এবারে এই যে কেবলগুলো আমি বলছি পরপর, এগুলো মিনি, মাইক্রো এগুলো আমরা মোস্টলি USB 2 অব্দি আমরা দেখতে পাচ্ছি। USB টি তে 3 যখন চলে এলো, তখন আমরা অবশ্যই টাইপ বি র কিছু কেবল পেয়েছি। মাইক্রো USB বা মিনি ইউএসবির ভার্সন 3 আমি অন্ততপক্ষে পাইনি। অর্থাৎ ওই হাই স্পিড কেবল যেগুলো আমি পাইনি। কারণ হচ্ছে যে সেখানে টেকনোলজিটা একটু চেঞ্জ হয়েছে। ৯ খানা আ সেখানে তার গেছে ভেতরে, আ ইত্যাদি, ইত্যাদি এবং তার পাশাপাশি যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি না এখন, বা যারা নির্মাতারা তারা আনার চেষ্টা করছেন না, ভাবছেন না, সেটা হচ্ছে টাইপ সি একটা কেবল এসছে। টাইপ সি কেবলের আ যারা দেখেছেন তারা তো জানেনই। ওটাও ডটবিহীন, আ প্রায় ওরকমই দেখতে কিন্তু ডটবিহীন। টাইপ সি কেবলের বা কানেক্টরের, কেবল নয় সরি কানেক্টরের, এই আমার হাতের যে কানেক্টরটা রয়েছে এটা টাইপ সি। এই টাইপ সি কানেক্টরের সবথেকে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা রিভার্সিবল। মানে আপনারা সে টাইপ এ এর কানেক্টরের ক্ষেত্রেই হোক, বাকি যতগুলো বলেছি টাইপ বি, মিনি, মাইক্রো আপনারা জানেন তার একটা সোজা উল্টো ব্যাপার আছে। অর্থাৎ একটা পার্টিকুলার ডিরেকশন এ ওটাকে আমাকে ইনসার্ট করতে হবে। আমি যদি উল্টো দিকে আ ওটাকে লাগানোর চেষ্টা করি, ইনসার্ট করার চেষ্টা করি তাহলে ডেফিনিটলি সেটা যাবে না। হ্যাঁ? বেশি জোরাজুরি করলে কিন্তু ক্ষতি হতে পারে। টাইপ সি যেটা এলো সেটা বলল তুমি যেখানে খুশি মানে যেমনভাবে খুশি এটা রিভার্সিবল। তুমি এদিকে এইভাবে ধরেও লাগাতে পারো, ওভাবে ধরেও লাগাতে পারো। কোন অসুবিধা নেই। রিভার্সিবল এবং তার যে ইন্টারনাল, তার যে গঠন প্রণালী সেটাও অনেকটা বেটার। যাতে করে, কারণ আপনারা জানেন যে আমাদের ইউএসবি কেবল প্রায়ই খারাপ হয়। কানেক্টর গুলো প্রায়ই খারাপ হয়। কারণ এর ভেতরে যে পিনগুলো থাকে সেটা খুবই সূক্ষ্ম এবং সেটা গরম হয়ে যায়। গরমে তার আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গিয়ে আবার যখন সংকুচিত হয় তখন সেটা আবার নিজের জায়গায় ঠিকঠাক ফিরে আসতে পারে না। ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন কারণ আছে। তো টাইপ সি কেবলটা একটু অন্যরকম গঠন প্রণালীতে বানানো হয়েছে। যেটাতে কিনা আমরা এই ফেসিলিটি গুলো পাচ্ছি যে আমরা রিভার্সাল ওয়েতে ব্যবহার করতে পারছি। এখন অনেকের কাছে একটা ভুল ধারণা রয়েছে। সেটা হচ্ছে টাইপ সি কেবল মানেই USB 3। আমার তো টাইপ সি তার মানে হাই স্পিড। একদমই নয়। টাইপ সি USB 2 তেও হতে পারে। টাইপ সি USB 2 তেও হতে পারে, USB 3 তেও হতে পারে। USB 1 এও হতে পারে কিন্তু নিশ্চয়ই এখন আজকের ডেটে দাঁড়িয়ে কেউ 1 বানাবেন না। কারণ অনেক মোবাইল দেখা গেছে যেখানে টাইপ সি কেবল আছে কিন্তু সেখানে USB 3 নেই। অর্থাৎ সেখানে USB 3 এর যে মেইন বেনিফিট কি না হাই স্পিড। সেই হাই স্পিডটা আমি পাচ্ছি না। আবার কিছু, কিছু টাইপ সি কেবল আছে যেটা কিনা USB 3। সুতরাং টাইপ সি যদি আপনার ডিভাইস USB 3 কম্প্যাটেবল হয়, আপনার হোস্ট এবং আপনার ডিভাইস মানে আপনি যে কম্পিউটারের থেকে ডেটা ট্রান্সফার করবেন সেখানেও তো সেই USB 3 থাকতে হবে। নাহলে আমি একটা USB 3 ডিভাইস লাগালাম, USB 3 কেবল লাগালাম। অথচ আমার ল্যাপটপ বা কম্পিউটারে USB 3 পোর্ট নেই। তাহলে কি করে হবে? তাহলে তো আমি USB 2 এর স্পিডটাই পাবো। তো যাই হোক, তো আপনারা যখন কিনবেন টাইপ সি কেবল চোখ বন্ধ করে কিনবেন না। আগে জেনে নেবেন যে আপনার ডিভাইস কি 3 কম্প্যাটেবল? যদি 3 কম্প্যাটেবল না হয় তাহলে আপনি 3 কিনতে পারেন। অসুবিধার কিছু নেই। কিন্তু আপনাকে অতিরিক্ত ব্যয় করতে হবে। কারণ obviously একটা USB টাইপ 3 সরি ভার্সন 3 টাইপ সি কেবলের দাম একটু বেশি হবে USB ভার্সন 2 টাইপ সি কেবলের থেকে। সুতরাং এইটাতে আপনারা একটুখানি আ
দেখে শুনে আপনারা কিনবেন যখন কিনবেন। এবার যেটা আস্তে, আস্তে গেম চেঞ্জিং হচ্ছে ক্রমশ আপনারা নিজেরাও নিশ্চয়ই অনেকে ফেস করেছেন মানে দেখছেন। সেটা হচ্ছে এই যে আমি এতকাল বললাম USB ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 আমি এর বললাম যে এই চেঞ্জ হয়নি। এর জায়গাতেই রয়েছে। এইটা আস্তে, আস্তে চেঞ্জ হচ্ছে। এখন যেটা ক্রমশ হতে চলেছে, একবারে ওভারনাইট তো হবে না কারণ আমাদের কাছে অনেক ডিভাইস রয়েছে যেখানে সেই অ্যা আমাদের ওই টাইপের কেবল নেই। বাট ভবিষ্যতে যেটা হতে চলেছে, যা ট্রানজিশন পিরিয়ডটা শুরু হতে চলেছে, দ্যাট ইস গুড ইন মাই পয়েন্ট। সেটা হচ্ছে দুদিকেই টাইপ সি। অর্থাৎ আমার কম্পিউটারেও আমি টাইপ সি ব্যবহার করব। টাইপ এ না ব্যবহার করে। টাইপ সি ব্যবহার করব এবং ল্যাপটপে আপনারা জানেন এখন প্রায় ল্যাপটপই আসছে এমনকি কম দামি যে ল্যাপটপ ৩০-৩৫ এর মধ্যে সেখানে অন্ততপক্ষে একখানা ওরা সকেট দিচ্ছে USB টাইপ সি এর জন্য। সেই সকেটটা দিচ্ছে। আস্তে, আস্তে ভবিষ্যতে একটার জায়গায় ২ টো, দুটোর জায়গায় ৩ টে এরকম করে, করে টাইপ এ টাকে কমিয়ে টাইপ সি টাকে ইন্ট্রোডিউস করা হবে এবং নিশ্চয়ই আ ভবিষ্যতে অর্থাৎ আজ থেকে ৪-৫ বছর পরে আমরা টাইপ এ কেবল মানে সকেট খুঁজেই পাবো না। তখন শুধুমাত্র টাইপ সি থাকবে। এবার টাইপ সির অনেকগুলো বেনিফিট আছে। একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ অনেক কম জায়গা নেয়। কেবলটা অনেক মানে কানেক্টরটা অনেকটা সরু। সুতরাং এখন যেহেতু আমাদের একটা ট্রেন্ড এসছে যে আমরা সবকিছুই চাইছি বিশেষ করে ল্যাপটপ, মোবাইল কত পাতলা হবে, কত স্লিম হবে, সেরকম একটা ব্যাপার হচ্ছে এবং যেহেতু USB টাইপ A কেবলটা অতটা স্লিম নয়, সুতরাং টাইপ সি টা সেখানে অনেকটা বেটার আমাকে স্লিম প্রোফাইল প্রোভাইড করবে। তার জন্য একটা সেই দিক থেকে একটা ভিজুয়াল বেনিফিট তো অবশ্যই রয়েছে। এবং তার পাশাপাশি একটা USB টাইপ A যতটা জায়গা নিচ্ছে তার জায়গায় আমি হেসে খেলে ২ খানা USB টাইপ C কেবল এড করতে পারি। সুতরাং ভবিষ্যতে হতে পারে আ যে আমাদের কম্পিউটারের এখন ধরে নিন ডেস্কটপে যেটা হয় নরমালি কম দামি যে মাদারবোর্ড গুলো সেখানে ৪ খানা পোর্ট থাকে USB র জন্য পেছনে মাদারবোর্ডের সাথে। সামনে আমাদের ক্যাবিনেটের সাথে কখনো ২ টো কখনো ৪ টে ইত্যাদি থাকে। তো সেটা হয়তো ভবিষ্যতে আরো সংখ্যায় বাড়বে। কারণ স্থান অনেক বেশি পাওয়া যাবে, জায়গা অনেক বেশি পাওয়া যাবে ইত্যাদি। এবং আস্তে, আস্তে সমস্ত যে পেরিফেরাল গুলো রয়েছে যেমন একটু আগে আ সম্ভবত ফোনই প্রশ্ন করল যে মনিটরটা কিসের মাধ্যমে কানেক্টেড হয়? এখন মনিটর এখনো আমাদের ডিসপ্লে পোর্ট ইত্যাদির মাধ্যমে কানেক্টেড হয়। কিন্তু আস্তে, আস্তে সেগুলো কিন্তু টাইপ সি এর মাধ্যমেই কানেক্টেড হবে। এই USB টেকনোলজির পাশাপাশি আমি আরেকটা টেকনোলজির কথা উল্লেখ করে যাব। সেই টেকনোলজিটার নাম হচ্ছে থান্ডারবোল্ট। THUNDERBOLT থান্ডারবোল্ট যেটা কিনা আমরা হাই এন্ড ডিভাইসে এখনো পর্যন্ত দেখতে পাই। সেটা অত্যন্ত পাওয়ারফুল একটা আ টেকনোলজি। আমার এক্সাক্ট ডেটা এই মুহূর্তে জানা নেই যে কত জিবিপিএস ও স্পিড দেয় সম্ভবত ৪০ এর ওপরে ও আ সাপ্লাই দেয় এবং ওর অনেক রকমের বেনিফিট আছে। 8K ডিসপ্লে সাপোর্ট ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু রয়েছে থান্ডারবোল্ট। কিন্তু একটু এক্সপেনসিভ ডিভাইসে থাকে। কোনো ক্ষেত্রে আমার এক্সিস্টিং মাদারবোর্ডে যদি সেটা ডেস্কটপ হয় তাহলে আমরা PCIe টেকনোলজির মাধ্যমেও আমরা থান্ডারবোল্ট ফেসিলিটি পেতে পারি। তো সেই থান্ডারবোল্ট যখন বেরিয়েছিল প্রথম অ্যাপেল এটা অ্যাপেলের টেকনোলজি অ্যাকচুয়ালি এখন যদিও উইন্ডোজে এসছে। তো তখন তারও স্বাভাবিকভাবে যেরকম USB 3 তে বললাম আপগ্রেড হয়েছে আস্তে, আস্তে 3.0, 3.1, 3.2 ইত্যাদি। তারও আপডেট হয়েছে। তো ১ম যখন থান্ডারবোল্ট এসেছিল তখন তার যে কানেক্টর ছিল সেটা অন্য রকমের কানেক্টর ছিল। অনেকটা মাইক্রো USB-র মতোই। আ মাইক্রো USB কি মিনি USB-র মতোই। সম্ভবত মিনি USB-র মতন ছিল। আমি এক্সাক্টলি জানি না। কিন্তু এই যে নতুন থান্ডারবোল্ট যে ভার্সন 3 অ্যান্ড ভার্সন 4 যেটা বেরিয়েছে থান্ডারবোল্টের নতুন ভার্সন, সেখানে তারা টাইপ সি কেবল ব্যবহার করছে। অর্থাৎ আস্তে, আস্তে যেটা হতে চলেছে সেটা হচ্ছে টোটাল কম্পিউটারে আমরা ভবিষ্যতে হয়তো দেখব আর আলাদা করে কোনো পোর্ট নেই। শুধুমাত্র USB টাইপ সি পোর্ট রয়েছে। আপনারা তো মোবাইলেও দেখেছেন, জানেন নিশ্চয়ই যে আস্তে, আস্তে দামি ডিভাইসগুলোর থেকে 3.5 যে আমাদের হেডফোন পোর্টগুলো থাকে মোবাইলে, সেটা আস্তে, আস্তে চলে যাচ্ছে। তার বদলে আমরা USB টাইপ সি কেবলের মাধ্যমে আমরা আমাদের হেডফোন কানেক্ট করছি। সেটা আস্তে, আস্তে চলে আসছে। সুতরাং অদূর ভবিষ্যতেই হয়তো খুব বেশিদিন বাকি নেই। কারো একটা মাইক্রোফোন আনমিউটেড রয়েছে। একটু প্লিজ মিউট হ্যাঁ, করবেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে প্রজেক্টর বা ব্রডব্যান্ডের কানেক্ট করার জন্য যে কানেক্টর গুলো ব্যবহার করি, হ্যাঁ, এই বিষয়ে একটু বললে ভালো হয়। আচ্ছা বেশ। তো হ্যাঁ, আমি আসছি ওই প্রসঙ্গে। তো এই সমস্তটাই আমরা
ইউএসবি টাইপ সি এর মাধ্যমে ভবিষ্যতে করব। এটা হচ্ছে একটা বিষয়। এবার প্রজেক্টরের ক্ষেত্রে প্রজেক্টরে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে HDMI এর মাধ্যমে কানেক্ট করা হয়। কারণ প্রজেক্টরে অনেক সময় অডিও ভিজুয়াল দুটোই থাকে। অর্থাৎ এখনকার যে মডার্ন টেলিভিশনে যেমন আছে বা কম্পিউটার মনিটরেও যেরকম আছে। আগে যেরকম মনিটর মানে শুধুমাত্র অডিও প্রোভাইড করত। এখন মনিটর মানে সেখানে অডিও থাকে। সরি, আগে ভুল বললাম। মনিটর মানে শুধুমাত্র ভিডিও প্রোভাইড করত। এখন মনিটরে ভিডিওর সাথে, সাথে অডিওটা প্রোভাইড করা হয়। তো আমি দেখেছি বেশিরভাগ প্রজেক্টর আমি দেখেছি যেখানে HDMI কানেকশন থাকে। কোনো প্রজেক্টরে আমি VGA কানেকশনও দেখেছি। ব্রডব্যান্ডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের RJ45 যেটা আমরা ইথারনেট কেবল অনেক সময় বলে থাকি। সেই RJ45 কানেক্টরের মাধ্যমে আমরা কানেক্ট করি ব্রডব্যান্ড। কোনো মোডেম আমি দেখেছি যে এয়ারটেল একটা মোডেম অনেকদিন আগে দেখেছিলাম। আ এয়ারটেল ব্রডব্যান্ডের। তারা আবার ইউএসবির মাধ্যমে কানেক্ট করছেন। অর্থাৎ সেই আ যে মোডেমটা সেই মোডেম থেকে একটা USB টাইপ A কানেক্টর এসছে যেটা আমি আমার কম্পিউটারের ওখানে ইনসার্ট করব এবং তারপরে আমি ইন্টারনেটটা পাবো। সুতরাং USB টেকনোলজি মোডেমও রয়েছে বাজারে, বাট যেটা মোস্টলি ইউজড সেটা হচ্ছে RJ45 বা ইথারনেট কেবল, যেটা আমরা ইউজুয়ালি ল্যাপটপেও দেখতে পাই আর ডেস্কটপেও সেটা দেখতে পাই। একদম আমাদের হেডফোন পোর্টগুলো যে মানে আউটপুট পোর্টগুলো, স্পিকার বা হেডফোনের আউটপুট পোর্টগুলো যে পেছনে থাকে, ঠিক তার উপরের রোতে যে USB গুলো থাকে, তার পাশেই একটা থাকে। খানিকটা ৪ কোণা মতন একটা পোর্ট। তো সেই পোর্টগুলোর মাধ্যমে কানেক্টেড হয়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আ USB টাইপ সি এর গল্প বললাম। এবার আরেক ধরনের কানেক্টরের কথা আমি বলব। সেটা হচ্ছে যে এক্সটার্নাল হার্ড ড্রাইভ আপনারা অনেকে ব্যবহার করেন। এখন এই এক্সটার্নাল হার্ড ড্রাইভে পুরনো এক্সটার্নাল হার্ড ড্রাইভ যদি কারো কাছে থেকে থাকে, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে সেই এক্সটার্নাল হার্ড ড্রাইভগুলোতে আলাদা করে পাওয়ার দিতে হতো। অর্থাৎ সেই হার্ড ড্রাইভে ২ খানা কেবল থাকতো। একটা কেবল USB, সেটা মোস্টলি মিনি ইউএসবি ছিল। সেই ইউএসবির মাধ্যমে একদিকে মিনি, একদিকে টাইপ এ। একদিকে অবশ্যই টাইপ এ ছিল। এখন যেটা আছে। তো সেটা আমি আলাদা করে উল্লেখ করছি না। তো একদিকে টাইপ এ, একদিকে মিনি ইউএসবি। সেটা আমি কম্পিউটারের সাথে হার্ড ড্রাইভটাকে যুক্ত করছি সেই কানেক্টরটার মাধ্যমে, কেবলটার মাধ্যমে। আরেকটা কেবল তার মাথায় একটা অ্যাডাপ্টার রয়েছে সেই মোবাইলের চার্জারের মতন। সেটা আমাকে লাগাতে হচ্ছে, আমাকে পাওয়ার দিতে হচ্ছে। তারপরে সেই হার্ড ড্রাইভটা ব্যবহার করা হচ্ছে। ইউএসবি টাইপ ভার্সন 1 অ্যান্ড 2 যে হার্ড ড্রাইভ গুলো ছিল। কেন ব্যবহার করতে হচ্ছিল এক্সটার্নাল পাওয়ার? এক্সকিউজ মি। তো কারণ হচ্ছে এই হার্ড ড্রাইভ গুলো যেহেতু মেকানিক্যাল অর্থাৎ এর ভেতরে একটা মোটর আছে। সেই মোটরটাকে ঘোরাতে হয় ফ্লাটারটাকে। তো সেই মোটরটা ঘোরানোর জন্য যতটা পাওয়ার দরকার হয়, ইউএসবি ততটা পাওয়ার প্রোভাইড করে না। কারণ এটা মাত্র 5 ভোল্ট প্রোভাইড করতে পারত। ইউএসবি আমি আপ টু ভার্সন 2 বলছি। তো সেই কারণে এক্সটার্নাল পাওয়ার আমাকে এড করতে হতো। এখন যে হার্ড ড্রাইভ গুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে থাকছে, সেই হার্ড ড্রাইভ গুলোতে দেখছি একটাই ইউএসবি কেবল। সেই ইউএসবি কেবলের মাধ্যমেই আমরা কম্পিউটারে কানেক্ট করছি এবং তার মাধ্যমেই আমাদের যাবতীয় যা ট্রান্সফার ইত্যাদি, ইত্যাদি সেগুলো হচ্ছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে কি করে হচ্ছে? এবার এই হার্ড ড্রাইভ গুলো দেখবেন আ এক্সটার্নাল এখন যা পাওয়া যাচ্ছে বেশিরভাগই ওখানে বলা হচ্ছে USB 3 কম্প্যাটেবল হার্ড ড্রাইভ। কিন্তু কেবলটা আপনারা যারা দেখছেন, যাদের কাছে আছে দেখবেন বেশ চ্যাপ্টা কিন্তু যথেষ্ট মানে বেশ চওড়া। মানে মাইক্রো USB যেরকম সরু মতন বা মিনি USB ও তাই। এটা বেশ চওড়া মানে প্রায় USB টাইপ এর মতোই চওড়া। আ এক্সাক্টলি আমি বলব প্রায় হয়তো ১ মিলি, ১/২ মিলি এদিক ওদিক হতে পারে। বাট ওরকমই চওড়া কিন্তু একটু পাতলা। এবার এই কেবলটা আবার কি হলো? আমি এখনই বললাম যে আ USB 3 এর ক্ষেত্রে আমরা মাইক্রো USB দেখিনি খুব একটা। USB 3 এর ক্ষেত্রে আমরা বেশিরভাগই টাইপ সি দেখেছি ইত্যাদি, ইত্যাদি। এইটা যেটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে USB 3 টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। আমার হাতে যে হার্ড ড্রাইভটা এখন রয়েছে ওয়েস্টার্ন ডিজিটালের পাসপোর্ট আল্ট্রা। তো এখানে USB 3 টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ অ্যাডিশনাল পাওয়ার দরকার হচ্ছে না। যেহেতু USB 3 বেশি পাওয়ার সাপ্লাই দিতে পারে আমাদেরকে। এই ইউএসবিটা আপনারা যদি হাত দিয়ে দেখেন যেদিকটা আমরা হার্ড ড্রাইভে লাগাচ্ছি, দেখবেন হাত দিলেই বোঝা যাচ্ছে ২ ভাগে বিভক্ত। একদিকটা হচ্ছে মাইক্রো ইউএসবি, দেখবেন একটা ডটও আছে। ২ খানা ডট আছে। যেরকম মাইক্রো ইউএসবিতে আমরা থাকে মোবাইলের যে চার্জারগুলোতে আমরা যেরকম দেখতে পাই, ওরকম থাকে। তো একদিকে ওটা মাইক্রো ইউএসবি কানেক্টেড হচ্ছে। আমরা একদিকে দেখতে পাচ্ছি। আ এমনকি এই আমার সামনে এই হার্ড ড্রাইভটাতে আমি আমার মোবাইলের চার্জারের মাইক্রো ইউএসবি চার্জারের কেবলটা আমি লাগিয়েও ফেললাম। এটা লেগেও যাচ্ছে। আর আরেকদিকে মানে মাইক্রো এসবি মানে ৫ টা পিন আপনারা জানেন।
আর ইউএসবি টাইপ 3 তে বলেছি আমি ভার্সন 3 তে বলেছি 9 টা পিন। তাহলে এই যে বাকি 4 টে পিন পড়ে থাকলো, ওই যে অ্যাডিশনাল একটা সকেট ওখানে রয়েছে, স্লট একটা রয়েছে, সেইটা হচ্ছে ওই পাওয়ার সাপ্লাইটা দেওয়ার জন্য, অ্যাডিশনাল পাওয়ার সাপ্লাইটা দেওয়ার জন্য। এবার আমি যদি এই মুহূর্তে আমার এই নরমাল মাইক্রো এসবি মোবাইলের চার্জার কেবল দিয়ে আমার কম্পিউটারে আমি আমার এই এক্সটার্নাল হার্ড ড্রাইভটাকে কানেক্ট করি, এটা কিন্তু ডিটেক্ট করবে, চলবে। হার্ড ড্রাইভটা চলবে, ঘুরবে, ডেটা ট্রান্সফারও করতে পারবো। কিন্তু যেটা পারবো না, সেটা হচ্ছে যেটা পাবো না রাদার, সেটা হচ্ছে হাই স্পিড, অর্থাৎ USB 3 এর যে ক্যাপাবিলিটিটা, যে কিনা আমাকে হাই স্পিড ডেটা ট্রান্সফারের ক্যাপাবিলিটি দেয়, সেইটা পাবো না যদি আমি মাইক্রো USB কেবলের মাধ্যমে আমি আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ কানেক্ট করি। এখন এটা আমি মাইক্রো USB দিয়ে কানেক্ট করে কেন দেখালাম, যদি এরকম কোনো সিচুয়েশন পড়ে, আমরা যেহেতু লকডাউনে রয়েছি, আপনার হার্ড ড্রাইভের কেবল খারাপ হয়ে গেছে, অথচ কোনো ইম্পোর্টেন্ট ডেটা রয়েছে, সেটা আপনি নিতে চান, তাহলে আপনি ডেফিনিটলি ওটা দিয়ে নিতে পারেন। অথবা যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে USB 3 পোর্ট না থাকে, তাহলে আপনি যদি চান আপনি শুধু মাইক্রো USB দিয়েই ব্যবহার করতে পারেন। কারণ ওই অ্যাডিশনাল 4 টে পোর্টের যে স্লটটা, সেটা যদি একমাত্র USB 3 আপনার সকেট থাকে, তাহলেই সেটার বেনিফিটটা আপনি পাচ্ছেন। তাছাড়া আপনি পাচ্ছেন না। তো এই এক ধরনের কানেক্টর আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা আমি শুধুমাত্র এক্সটার্নাল হার্ড ড্রাইভে দেখেছি, আর কোনো কিছুতে আমি দেখিনি। হতেই পারে আরো কোনো কিছুতে আছে, আমার জ্ঞান সীমিত। বাট আমি আর কোনো কিছুতে দেখিনি। এছাড়াও কিছু প্রোপ্রাইটারি কেবল রয়েছে, মানে প্রোপ্রাইটারি কানেক্টর রয়েছে, যেগুলো আমরা শুনতে পাই বা দেখতে পাই। প্রোপ্রাইটারি মানে এটা ইউনিভার্সাল নয়। কিছু কোম্পানি তারা নিজেদের মতন করেছে। তার কিছু কারণ আছে। একটা কারণ তো অবশ্যই, যাতে তারা ওই পার্টিকুলার কেবলটা কেনে, তাদের কোম্পানি থেকে কেনে, বা যারা তাদের কোম্পানি সার্টিফাইড সেলার তাদের কাছ থেকে কেনে। সুতরাং কোম্পানি বেনিফিটেড হচ্ছে। হ্যাঁ? এবং তাছাড়া অনেক সময় দেখা গেছে যে তারা অনেক আগে ভেবে ফেলেছে অনেক কিছু। কিছুটা অ্যাডভান্সমেন্ট এর জন্য। যেরকম আমি বুঝতেই পারছেন যে আমি কোন দিকে মোড় নিতে চাইছি। আপনারা Apple সবাই ব্যবহার না করলেও Apple এর লাইটনিং কেবলের কথা শুনেছেন। যেটা একটা কাইন্ড অফ USB, অনেকটা USB টাইপ C এর মতন দেখতে। ওর ভেতরে ৮ খানা কানেক্টর আছে, মানে ৮ খানা কেবল আছে। তো ওই USB টাইপ C আসার আগেই, অনেক আগেই Apple কিন্তু এই লাইটনিং কানেক্টরটা নিয়ে এসেছিল, বা তাদের এখনো চলছে। অর্থাৎ তারা তখন বুঝতে পেরেছিল যে এই আমার যে ৫ খানা যে কেবল বিশিষ্ট বা ইন্টারনাল কানেক্টর বিশিষ্ট যে কেবল, এর আমাকে ফুল ক্যাপাবিলিটি দিচ্ছে না। তো সেই কারণে তারা ৮ খানার একটা প্রোপ্রাইটারি কেবল সিস্টেম কানেক্টর তৈরি করে, যেটা কিনা লাইটনিং কেবল, এবং সেটাকে তারা ইউনিভার্সাল করে না। অর্থাৎ তার যে সত্ত্ব, সেটা সবাইকে দেয় না। অর্থাৎ এরকম নয় যে আমি চাইলাম যে আজকে আমি একটা ডিভাইস বানাবো, সেই ডিভাইসে লাইটনিং কানেক্টর আমি লাগাবো। সেটা আমি করতে পারব না। আমাকে Apple এর পারমিশন নিতে হবে, এবং আপনারা বুঝতেই পারছেন ফ্রিতে Apple সেই পারমিশনটা আমায় দেবে না। এবং সেই কারণে Apple তখন লাইটনিং কানেক্টর ব্যবহার করে, কিছুটা অ্যাডভান্সমেন্ট, এবং কিছুটা যে কিনবে ভাই Apple এর কেবলই কিনবে, বাইরের কেবল কিনতে পারবে না। যদি বাইরের কেবল কেউ কেনে, যে কোম্পানি সে কেবল বিক্রি করবে তাকে Apple সার্টিফাইড হতে হবে। এরকম কিছু গল্প থাকে। এবং তারা তাদের ওই সেই একচ্ছত্র ছায়ায় সবাইকে আনার জন্য যেটা হয়েছে, যেটা করছে আরকি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ধরে নিলাম যে একসময় USB টাইপ C ছিল না, সুতরাং তারা অ্যাডভান্স কাজকর্ম করেছিল। খুব ভালো, খুবই আনন্দের বিষয়। কিন্তু এখন তো USB টাইপ C চলে এসেছে, তবুও কিন্তু তারা সহজে মুভ করছে না। USB টাইপ C obviously better than লাইটনিং কানেক্টর, কিন্তু তারা মুভ করছে না। কারণ মুভ করলে তো ব্যবসা নষ্ট হয়ে যাবে। USB টাইপ C তো কাইন্ড অফ ইউনিভার্সাল। সেটা যেকোনো কোম্পানি বানাতে পারে। সুতরাং আপনি তাহলে Apple এর কেবল কিনবেন কেন? আপনি তো মিভির কেবল কিনবেন। একটা ইন্ডিয়ান কোম্পানি, যারা কিনা কম পয়সায় ভালো কেবল বিক্রি করে। তো এইসব হচ্ছে ব্যাপার। মিভিরও টাইপ সি কেবল, লাইটনিং কেবল বিক্রি হয়। দেখবেন Apple সার্টিফাইড লাইটনিং কেবল। এবার আপনারা বুঝতে পারবেন, একটা টাইপ সি কেবল, আমি নরমাল টাইপ সি কেবলের কথা বলছি। একটা মিভির কিনেছেন, ভালো কোয়ালিটি, বেশ ব্রেডেড কেবল। আপনি দাম পেলেন ৳৬০০, কথার কথা বলছি, টাইপ সি কেবল। তারপরে একটা আপনি Apple এর কেবল কিনলেন, সেম, মানে টাইপ সি কানেক্টর নেই, শুধু কানেক্টরটা টাইপ সির জায়গায় লাইটনিং কানেক্টর দেওয়া রয়েছে, আর পরিষ্কার বড় অক্ষরে লেখা রয়েছে Apple সার্টিফাইড। সেই কেবলটার দাম হবে ৳১২০০। অ্যান্ড আই এম সার্টেন যে অন্ততপক্ষে ডাবল দাম হবে, ৳১২০০। তো এইভাবে তারা বিজনেস ইত্যাদি চালায়। তো আমরা কিছু করার নেই। আমরা তো ফাঁদে পড়েই থাকি সবসময়। আমাদেরকে পড়তে হয়। আমাদের উপায় থাকে না অনেক সময়। মোটামুটি এই হচ্ছে আমাদের USB কানেক্টরের কানেকশনের মামলা। আচ্ছা, দাদা আমি একটু হ্যাঁ, কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। অ্যাকচুয়ালি Apple এর কথা বলেন, যদিও আমি একটু ডিফারেন্ট বিষয় বলবো। আমার iPhone X একটা ফোন আছে। তো ওইখানে একটা প্রবলেম হয়। আমি জানি না প্রবলেমটা কেন বা কিসের কারণে। প্রবলেমটা হচ্ছে, আমাকে যখন কেউ ফোন দেয়, মানে আমার ফোন কিন্তু ফ্রি আছে, বাট অটোমেটিক দেখায় যে আপনি যে নাম্বারে ফোন করেছেন তার এই মুহূর্তে ব্যস্ত আছে। আমাকে কন্টিনিউ যখন কেউ ফোন দিতে থাকে, হয়তো প্রথমবার, দ্বিতীয়বার এই কথাই বলে, থার্ড টাইম সে আমাকে কলে পায়।
এটা সবসময়ের ক্ষেত্রেই হয়। এটা মেসেঞ্জার এবং বিজি দেখায় ঠিক আছে, ওদিকে কিন্তু আমার কাছে ফোন আসে না। মানে ফোন বাজে না আরকি। তো এটা অ্যাকচুয়ালি কিসের প্রবলেম হতে পারে? এটা এখন আমি Apple ইউজার প্রাইমারিলি নই। তবে এই ফিচারটা সম্পর্কে আমি শুনেছি। এটা একটা কাইন্ড অফ ফিচার। যেরকম আমাদের Android এ ডু নট ডিস্টার্ব আছে, ওই জাতীয় কোনো একটা ফিচার যেখানে বলা হয় যে আ কেউ যদি আমাকে ফোন করে ২ বার কি ৩ বার পর্যন্ত আমার কাছে রিং হবে না এবং সে বিজি টোন পাবে। যদি ৩ বারের পরেও করে তার মানে আমাকে মানে ফোন বুঝবে তাহলে খুবই এমার্জেন্সি তখন সে রিংটাকে অ্যালাও করবে। এবার এটা ও যদি সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয় হুম। মানে সবাই যে ফোন করছে তার ক্ষেত্রেই হচ্ছে তাহলে বুঝতে হবে যে ইউনিভার্সালি আমার সেটিংস এ কোথাও এটা অন রয়েছে। আর যদি এটা পার্টিকুলার কনট্যাক্ট এর ও ক্ষেত্রে হয় তাহলে বুঝতে হবে পার্টিকুলার কনট্যাক্ট এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি আমি অন করে ফেলেছি। এবার কোথা থেকে এটা তাহলে অন হয় হ্যাঁ, 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 হ্যাঁ। কোথা থেকে এটা অন হয়, কোথা থেকে এটা অফ হয় আনফরচুনেটলি আমি জানি না। কারণ আমি Apple ডিভাইস ব্যবহার করি না। ও বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, বেশ। এরপরে যে বিষয়টা আমি জাস্ট টাচ করব USB রিলেটেড যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা অনেকেই এটা সম্পর্কে জানি। সেটা হচ্ছে USB হাব। আমাদের অনেকের কম সংখ্যক USB থাকে। অনেকের USB থাকলেও সবকটা USB কাজ করে না, অনেক সময় খারাপ হয়ে যায়। তার জন্য আমরা USB হাব ব্যবহার করি। এবার USB হাব ব্যবহার করলে তার ভালো দিক কি, খারাপ দিক কি, কি লিমিটেশনস আছে ইত্যাদি, ইত্যাদি নিয়ে আমি সামান্য একটু আলোচনা করব। এখন USB হাব যেটা করছে, কি হয়? USB হাবে তার একটা কেবল থাকে যেটা আমি আমার এক্সিস্টিং কোনো একটা USB পোর্টে ইনসার্ট করি। আমার ডেস্কটপ বা ল্যাপটপ তার একটা USB পোর্টে ইনসার্ট করি। তার অপোজিটে একটা চারকোনা মতন বা ডিফারেন্ট শেপেরও থাকতে পারে একটা বক্স। আমার হাতে এই মুহূর্তে একটা USB হাব রয়েছে। এখানে একটা চারকোনা মতন ডিভাইস। তার সাইডে ২ সাইডে USB স্লটগুলো রয়েছে ১, ২, ৩, ৪, ৫ এদিকে ৬, ৭ ৬ ইয়েস ৭ খানা USB কানেক্ট করা যায় এটাতে এবং বলে রাখি এই USB হাবটা যে আমি ল্যাপটপে বা কম্পিউটারের সাথে কানেক্ট করব, যে কেবল দিয়ে কানেক্ট করব সেটা হচ্ছে USB টাইপ B অর্থাৎ আমার অবশ্যই কম্পিউটারের USB টাইপ A ই লাগবে কিন্তু এই ডিভাইসটাতে USB টাইপ B লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি তাই দেখেছি USB হাবের ক্ষেত্রে। ব্যতিক্রম হতেই পারে। আ এনিওয়ে তো এই যে USB হাবটা আমি লাগাচ্ছি অর্থাৎ এর মধ্যে আমি ৪ খানা ৫ খানা যেরকম আমার ক্যাপাবিলিটি রয়েছে সেইটা আমি লাগাতে পারি। পেন ড্রাইভ হোক, আমার কোনো ডঙ্গল হোক, ওয়াইফাই এর বা আ কিবোর্ড, মাউসের ইত্যাদি, ইত্যাদি আমরা কানেক্ট করতে পারি। এবারে আপনারা যখন কিনবেন দেখবেন যে খুব বড়, বড় করে লেখা আছে USB 5 Gbps, অমুক Gbps, তমুক Gbps এইসব বিষয়গুলো থাকে। এবার এগুলো খুবই কনফিউজিং। ১ম কথা আপনাকে মনে রাখতে হবে সাপোজ আমাকে বলা হলো এই পার্টিকুলার USB ডিভাইসটা ক্যাপেবল আপ টু 5 Gbps তার মানে আমি বুঝলাম এটা USB 3 কারণ USB 2 তো 480 Mbps সুতরাং ওরা বলে দিচ্ছে USB 3 আপ টু 5 Gbps এবার তার মানে আমার ৪ খানা পোর্ট রয়েছে। আমি যদি ৪ খানা এক্সটার্নাল হার্ড ড্রাইভ লাগাই ইন এনি কেস বা ২ খানা লাগাই ৪ খানা ভুলে যান। ২ খানা হার্ড ড্রাইভ লাগালাম। USB 3 কম্প্যাটেবল এক্সটার্নাল হার্ড ড্রাইভ আমি লাগালাম ২ খানা। ২ খানাতেই আমি কপি বসালাম। তার মানে কি আমি ৫ Gbps স্পিড পাবো? ১ম কথা আমি বলব 5 Gbps, 10 Gbps, 20 Gbps যেগুলো বলা হচ্ছে এগুলো কাইন্ড অফ মিথ। কারণ এগুলো আমরা কোনদিনই পাই না। ওই যে বললাম যে খুব আইডিয়াল সিচুয়েশন এ আমরা পাই। বাট যাই হোক যেটুকুও পাই আমি যদি ধরে নিই ১০০ Mbps পাই। কথার কথা বলছি। আমার ডেস্কটপে এখানে USB টাইপ C ভার্সন 3.0 রয়েছে। অন্ততপক্ষে আমি 5 Gbps হার্ড ড্রাইভের স্পিড পাওয়া উচিত। কিন্তু আমি যখন লাগাই, আমি যখন কপি করি আমি 100 Mbps পাই ধরে নিলাম। এবার এই USB স্লটটাতেই আমি একটা USB হাব কানেক্ট করেছি এবং সেই USB হাবে আমি ২ খানা হার্ড ড্রাইভ কানেক্ট করেছি এবং ২ খানা হার্ড ড্রাইভে কপি বসিয়েছি। তখন কি দেখা যাবে? আমি ১ম কথা ৫ জিবি তো আবার বললাম সেটা একটা মিথ। যে ১০০ এমবি পেতাম সেই ১০০ এমবিও আমি পাবো না। কেন পাবো না? কারণ বিষয়টা হচ্ছে যে এই যে আমি হাবটা তো লাগিয়েছি কিন্তু হাবটা যে যাচ্ছে, যে মিডিয়ামে যাচ্ছে সেই মিডিয়ামটা তো অনলি 5 জিবি কেবিপিএস। এই 5 জিবিপিএস। মিডিয়ামটা কি? আমার একটা সিঙ্গল স্লট। মানে এই হাবটা থেকে আমি তো একটাই মাত্র ইউএসবি কেবল সেটা আমি আমার কম্পিউটারে কানেক্ট করেছি। আমার ডেস্কটপে কানেক্ট করেছি। একটা ইউএসবি স্লটের মাধ্যমে একটা ইউএসবি লাইনের মাধ্যমে সে মাদারবোর্ডে যাচ্ছে। সেই ইউএসবি লাইনটার ক্যাপাবিলিটি কত? 5 জিবিপিএস। তো সেখানে আমি যদি ভাবি যে আমি 10 জিবিপিএস কানেক্ট করব তাহলে তো হবে না। মানে ১ গ্লাস জল আছে আ সেই যত এমএল জলই থাক। আমি যদি ধরি আমার একটা গ্লাসে ২০০ এমএম জল আছে। তো সেই ২০০ এমএল জলটাকে আমি যদি একসঙ্গে দুজন মুখ দিয়ে খাওয়া শুরু করি, চুমুক দিতে শুরু করি,
তার মানে তো সেটা 200, 200, 400 হয়ে যাবে না। সেই 200টাই তখন আমরা ভাগযোগ করে 100, 100 কি 90, 110 এরকমভাবে আমরা খাবো, তাই না? তো সেরকমভাবে এর যা ব্যান্ডউইথ আছে সেটা তো 5 Gbps। সুতরাং এখানে যদি আমি একটা USB হাব লাগাই আর তারপরে যদি ভাবি 2 খানা 4 খানা লাগাবো প্রত্যেকেই আমাকে 5 Gbps স্পিড দেবে, সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং সেটা আপনাকে মনে রাখতে হবে যে এটা মে বি ক্যাপেবল আপ টু 5 Gbps ফর ওয়ান ডিভাইস। এগেইন 5 Gbps ইজ আ মিথ। এইটাকে ভেবেই আপনাকে এগোতে হবে এবং চেষ্টা করতে হবে, বিশেষ করে যেগুলো হাই ডেটা ট্রান্সফার বা হাই পাওয়ার ডিভাইস যেরকম এক্সটার্নাল হার্ড ড্রাইভের কথা বলছি, চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় USB হাবে কানেক্ট না করে আমি যদি অন্য কোনো আমার যদি অ্যাভেলেবল USB পোর্ট থাকে তাহলে কানেক্ট করব। USB হাবে আমি কোনগুলো কানেক্ট করব? যেগুলো লো ডেটা কনজিউম করে। মানে কি? আমার ওয়াইফাই ডিভাইস, আমার কিবোর্ডের ডাঙ্গল, আমার ল্যাপটপের আ সাথে যদি আমার মাউস থাকে তার ডাঙ্গল ইত্যাদি যেগুলো লো পাওয়ার্ড, সেইগুলোকে আমি চেষ্টা করব USB হাবে কানেক্ট করার জন্য। আর বাকিগুলোকে আমি চেষ্টা করব আমার যদি নরমাল USB পোর্ট থাকে সেইগুলোতে কানেক্ট করার জন্য। এবার এটা একটা বিষয় হলো। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে USB হাবগুলো আপনারা ২ রকমভাবে পাবেন। একটা হচ্ছে নন পাওয়ার্ড, একটা হচ্ছে পাওয়ার্ড। যেমন এইটা আমার হাতে আছে, এটা একটা পাওয়ার্ড USB হাব। এর সাথে একটা জাস্ট আ মিনিট, আমি অ্যাক্সিডেন্টালি আমি অ্যাক্সিডেন্টালি অন্য কি প্রেস করে ফেলেছিলাম। এনিওয়ে, তো এইটা একটা এক্সটার্নাল পাওয়ার্ড USB হাব। এর সাথে এই একটা অ্যাডাপ্টার রয়েছে যার মাধ্যমে আমি USB হাবটাকে পাওয়ার দিতে পারি। আবার কিছু, কিছু রয়েছে নন পাওয়ার্ড USB হাব, যেগুলোতে কোনো পাওয়ার লাগে না, জাস্ট USB-র মাধ্যমে কানেক্ট করলেই হলো। এবার এর বেনিফিটটা কি? সুবিধা অসুবিধা কি? প্রথম কথা, যে আমি যেটা বলছিলাম, আমি একটা কথা বলেছি এতক্ষণ আলোচনা করেছি, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ আমার 5 Gbps USB টাইপ 3 5 Gbps আমি পেতে পারি। এখানে যদি আমি 4 টে ডিভাইস কানেক্ট করি তাহলে সেই 5 জিবিটাই 4 ভাগে ভাগ হয়ে যাবে। মানে অন অ্যান এভারেজ 4 ভাগে ভাগ হয়ে যাবে। এক্সাক্টলি তো নয়। তো এইবারে এটা একটা বিষয় গেল ব্যান্ডউইথ। কিন্তু USB তো শুধু ব্যান্ডউইথ প্রোভাইড করে না। মানে শুধু তো USB-র মাধ্যমে ডেটা ট্রান্সফার হয় না। তার মাধ্যমে তো পাওয়ার ট্রান্সফারও হয়। এবার USB আমাকে প্রোভাইড করছে 5 ভোল্ট, বা আমি যদি 3 ধরি, আমি 3 ঠিক জানি না আমার কত ভোল্ট প্রোভাইড করে। আমি যদি ধরে নিচ্ছি যে 20 ভোল্ট প্রোভাইড করে। আমি কথার কথা বলছি। 20 ভোল্ট প্রোভাইড করে। মেবি 12 ভোল্ট। আই এম নট সিউর। তো ধরে নিলাম 20 ভোল্ট প্রোভাইড করে। তাহলে একটা USB 20 ভোল্ট প্রোভাইড করে টাইপ 3 এবং obviously আমার হার্ড ড্রাইভও নিশ্চয়ই 20 ভোল্টের কাছাকাছিই নেয়। কারণ যেহেতু এটা USB 3 কম্প্যাটেবল হার্ড ড্রাইভ এবং এর জন্য কোনো এক্সটার্নাল পাওয়ার লাগছে না। সুতরাং 20 ভোল্ট, অন্ততপক্ষে 15 ভোল্ট নেয়। আমি ধরে নিলাম 15 ভোল্ট নেয়। জাস্ট উদাহরণের জন্য, ইলাস্ট্রেশনের জন্য আমি বলছি। 15 ভোল্ট নিচ্ছে আমার হার্ড ড্রাইভ। তাহলে একটা অ্যাকচুয়াল USB পোর্ট, ফরগেট অ্যাবাউট দ্য হাব। অ্যাকচুয়াল USB পোর্ট একটা, যেটা কিনা USB 3 কম্প্যাটেবল আমাকে প্রোভাইড করছে 20 ভোল্ট অফ পাওয়ার এবং আমার হার্ড ড্রাইভ, এক্সটার্নাল হার্ড ড্রাইভ ধরে নিলাম সেটা নিচ্ছে 15 ওয়াট অফ পাওয়ার। সুতরাং যদি আমি ডিরেক্টলি ওখানে কানেক্ট করি তাহলে আমি সেই 20 ওয়াটটা ইজিলি পাচ্ছি। তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবার যখন আমি USB হাবে কানেক্ট করছি, USB হাবটা কিসের মাধ্যমে কানেক্ট করছি? সেই একটা সিঙ্গেল স্লট। তাহলে USB হাবটা কত ভোল্ট পাচ্ছে? মাত্র 20 ওয়াট। 20 ভোল্ট, যেটা কিনা আমার এই USB থেকে ট্রান্সফার হচ্ছে। এইখানে যদি আমি 2 খানা হার্ড ড্রাইভ কানেক্ট করি, 2 খানা হার্ড ড্রাইভ তো 15, 30 নিয়ে নেবে। তাহলে বাকি যে 10, অতিরিক্ত 10, সেই 10 ভোল্টটা কোথায় পাবো? সেটা তো পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার যদি পাওয়ার্ড USB হাব হয়, তাহলে ওই এক্সটার্নাল যে অ্যাডাপ্টার, তার মাধ্যমে আমি অতিরিক্ত ভোল্টটা পাচ্ছি, পাওয়ারটা পাচ্ছি। সুতরাং যদিও বা আমার USB হাব আমাকে সেই ব্যান্ডউইথ দিতে পারছে না, যেই ব্যান্ডউইথ কিনা, মানে সবকটা ডিভাইসে সেই ব্যান্ডউইথ দিতে পারছে না, যে ব্যান্ডউইথ কিনা আমি নরমালি পেয়ে থাকি ডিরেক্টলি USB তে কানেক্ট করলে, USB আমার কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপের USB স্লটে কানেক্ট করার জন্য। তো সেই ব্যান্ডউইথটা আমাকে দিতে পারছে না, সেই লিমিটেশনটা আছে। তথাপি যদি আমার একটা পাওয়ার্ড USB হাব হয়, তাহলে অন্ততপক্ষে পাওয়ারটা ও কিন্তু আমাকে সাপ্লাই করতে পারবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি কখন পাওয়ার USB হাব কিনবো আর কখন আমি পাওয়ার USB হাব কিনবো না? যদি আমার এরকম প্ল্যানিং থাকে যে আমি এই USB হাবটাতে আমি এক্সটার্নাল মেকানিক্যাল ডিভাইস বা এমন কোনো ডিভাইস যেটা কিনা পাওয়ার রিকোয়ারমেন্টটা বেশি, সেরকম ডিভাইস কানেক্ট করব, তাহলে আমি পাওয়ার্ড USB হাব কিনবো। কারণ ওর পাওয়ার রিকোয়ারমেন্টটা বেশি। আর যদি আমার মনে হয় যে না, আমি নরমাল টুকটাক জিনিসপত্র যে আছে,
যদি আমার মনে হয় যে আমি জাস্ট ছোটখাটো অ্যাডাপ্টার, মাউস, কিবোর্ড ইত্যাদি কানেক্ট করার জন্যই ব্যবহার করব, বা আমার কম্পিউটারে ইউএসবি আ বা টাইপ ভার্সন 3 নেই, তাহলে আমি নন পাওয়ারড ইউএসবি হাব ব্যবহার করতে পারি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন কিছু ইউএসবি হাব বিক্রি হচ্ছে যেটা বলা হচ্ছে ইউএসবি টাইপ 3 ভার্সন 3, অথচ সেটা পাওয়ারড নয়। মোটামুটি আপনি ধরে নেবেন যে সেটা ফেক। মানে সেটা আদপেই ইউএসবি ভার্সন 3 নয়। সেটা ইউএসবি ভার্সন 2। কারণ ইউএসবি ভার্সন 3 তে যদি কোনো হাব দিতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই তাকে অতিরিক্ত পাওয়ার দিতে হবে। কারণ রিকোয়ারমেন্টটাই হচ্ছে অতিরিক্ত পাওয়ার। তো এটা গেল এক ধরনের ইউএসবি হাবের কথা, যেটা কিনা আমার এক্সটার্নাল ইউএসবি হাব, যেটা কিনা আমি বিশেষ করে ল্যাপটপে তো যদি ইউএসবি হাব ব্যবহার করতে তাহলে তো এটাই ব্যবহার করতে হবে, বা ডেস্কটপে আমি চাইলে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে। যাদের ডেস্কটপ রয়েছে তারা যদি চান যে আমার বেশি ইউএসবি হাব থাকবে, বেশি ইউএসবি পোর্ট থাকবে, আমার যে ৪ টে কি ৬ টা দেওয়া হয়েছে সেটা আমার জন্য যথেষ্ট নয়। তারা PCIe ইউএসবি হাব কিনতে পারেন। যেটা আমি আগের দিন PCI দেখিয়েছিলাম, সেটা কিনতে পারেন এবং তার মাধ্যমে আপনারা অতিরিক্ত ইউএসবি হাব পাচ্ছেন। এইবারে বিষয় হচ্ছে যে তাহলে এই যে আমি ডেস্কটপে যদি ইন্টারনাল ইউএসবি হাব কানেক্ট করি, আর যদি এক্সটার্নাল ইউএসবি হাব কানেক্ট করি, কোনটার সাথে কি আমার পার্থক্য রয়েছে? অর্থাৎ কোনটাতে আমি বেশি বেনিফিটেড হবো? আমার যদি ল্যাপটপ আমার থাকে তাহলে তো আমি লিমিটেড। আমার PCI এর গল্প থাকছে না। কিন্তু যদি আমার ডেস্কটপ হয়, তাহলে আমি কি একটা এক্সটার্নাল ইউএসবি হাব কিনবো? নাকি একটা ইন্টারনাল ইউএসবি হাব কিনবো? এবার টেকনিক্যালি ইন্টারনাল ইউএসবি হাব বেটার কানেকশন প্রোভাইড করে টেকনিক্যালি। কিন্তু এখানে অনেক গল্প আছে, অনেক রকমের মামলা আছে। কিরকম মামলা? কিছু ইন্টারনাল ইউএসবি হাব আছে যেটা PCI এর মাধ্যমে কানেক্টেড হয়। সেখানে তো ৪ টে পোর্ট আছে। কিন্তু ৪ টে পোর্ট থাকলেও এই প্রত্যেকটা পোর্টের জন্য ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার নেই। মানে এই প্রত্যেকটা পোর্টকে যে হ্যান্ডেল করবে তার জন্য ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার নেই। মানে একটাই কন্ট্রোলার, তার মাধ্যমেই ৪ টে কানেক্টেড হচ্ছে। মানে কাইন্ড অফ এক্সটার্নাল ইউএসবি হাব ব্যবহার করার মতোই। সুতরাং সেখানে আমি সিঙ্গল ব্যান্ডউইথই পাচ্ছি। আমি মাল্টিপল ইউএসবির জন্য, অর্থাৎ আমার যদি ৫ জিবিপিএস এর হয়, সেক্ষেত্রে আমার ৪ টে পোর্ট মানে ৪ টে আলাদা ৫ জিবিপিএস এর পোর্ট আমি পাচ্ছি। সেটা কিন্তু হয় না অনেক সময়। যদি না মাল্টিপল মানে ইন্ডিভিজুয়াল কন্ডাক্টর থাকে আ ইউএসবির ক্ষেত্রে। এবার সেটা তো বোঝা একটু মুশকিল। অনেক সময় সেটা লেখাও থাকে না ডেসক্রিপশনে। কারণ এটা তো মানুষকে বুদ্ধু বানানো যাবে না। সবাই যদি লিখে দেয় আ তাহলে মানুষকে বুদ্ধুটা বানাবে কি করে? কিন্তু আমি যদি ওভারলি কেয়ারফুল হই এবং যদি আমার স্পিড নিয়ে আমি খুব সচেতন থাকি, তাহলে আমি চেষ্টা করব এরকম কোনো ইউএসবি হাব কিনতে, ইন্টারনাল ইউএসবি হাব যদি আমার ডেস্কটপ থাকে, যেখানে কিনা আমার ইন্ডিভিজুয়াল ইউএসবির জন্য ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার প্রোভাইড করা রয়েছে। তাহলে আমি সেই বেনিফিটটা পাবো। আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল ইউএসবি হাবও আবার USB 2 হয়, USB 3 হয়। যদি সেটা সত্যি USB 3 হয়, তাহলে তাকেও পাওয়ার প্রোভাইড করতে হয়। এবার তাকে পাওয়ার প্রোভাইড করার জন্য আলাদা কোনো ঝামেলার দরকার হয় না। কারণ তার ভেতরে যেহেতু সেটা কম্পিউটারের ভেতরেই কানেক্টেড হচ্ছে, আমাদের যে SMPS বা PSU পাওয়ার সাপ্লাই ইউনিট, সেখান থেকে যে বিভিন্ন কানেক্টর বেরোয়, আমি আগের দিন আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা কানেক্টরের কথা বলেছিলাম, Molex কানেক্টর, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ডিভাইসপত্র কানেক্ট করি। একটা তো SATA কানেক্টর, যার মধ্যে হার্ড ড্রাইভ বা এখনকার দিনে DVD রাইটার ইত্যাদি হয়। তার পাশাপাশি Molex কানেক্টর থাকে, যেখানে ৪ খানা সম্ভবত পিন থাকে। তো ইউজুয়ালি দেখা যায় যে সেই ইউএসবি হাবগুলো ইন্টারনাল ইউএসবি হাব, সেখানে এরকম Molex কানেক্টরের জন্য স্লট থাকে। সুতরাং আপনার SMPS থেকে একটা Molex কানেক্টর নিয়ে ওখানে ইনসার্ট করতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি যে পাওয়ারটা, সেই পাওয়ারটা পাবে এবং আপনি একদম দারুণ স্পিডে কাজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি ইউএসবি রিলেটেড যা গল্প, সেটা করলাম। এখন আমি ওপেন করে দিচ্ছি সবার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা করতে পারেন। আমি একটা বিষয় একটু জানতে চাইছি। হুম। সেটা হচ্ছে যে ল্যাপটপের ক্ষেত্রে কি কোনো এক্সটার্নাল সাউন্ড কার্ড লাগানো যায়? মানে আমার ল্যাপটপে যদি সাউন্ডের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি ইন্টারনালি কি কোনো সাউন্ড কার্ড লাগাতে পারি সমস্যাগুলো সমাধান করার জন্য? নাকি এটা শুধু ডেস্কটপের ক্ষেত্রেই সম্ভব লাগানো? আচ্ছা। না, ল্যাপটপের ক্ষেত্রে ইন্টারনাল আলাদা করে কোনো সাউন্ড কার্ড লাগানো যায় না। যেটা করতে পারি, আমার যদি নরমাল ইউসেজ থাকে, তাহলে এই ছোট যে ইউএসবি সাউন্ড কার্ডগুলোই আমার হাতে একটা রয়েছে পেন ড্রাইভের মতন দেখতে। এরকম একটা সাউন্ড কার্ড লাগালাম। মানে একটা পেন ড্রাইভের মতন জিনিস, তার মাথায় ২ খানা পোর্ট থাকবে। একটা হেডফোনের জন্য, একটা মাইক্রোফোনের জন্য। এরকম কিছু কানেক্ট করতে পারি আমি। অথবা যদি আমার ল্যাপটপের সকেট বা কিছু সেটা যদি পাল্টানো যায়, রিপ্লেস করা যায়, সেটা করতে পারি। কিন্তু আলাদা করে কোনো স্পেস থাকে না যেখানে আমি একটা অ্যাডিশনাল সাউন্ড কার্ড ল্যাপটপের ভেতরে লাগাবো। আর তা না হলে যদি আমার আরো প্রফেশনাল রূপে এক্সটার্নাল যেতে চাই, সাউন্ড তাহলে কার্ড যদি কিনতে হয়, সেক্ষেত্রে কোন ব্র্যান্ডের কিনলে ভালো হবে আমাদের এখানে অনুযায়ী? কি কি মানে
কি বিষয়, কোন বিষয়গুলো দেখা উচিত আর কি? এখন নরমাল একটু যেটা বেটার ইউএস কোয়ালিটি নিতে গেলে। হ্যাঁ, এবার যদি নরমাল ইউএসবি জাস্ট ইউএসবি সাউন্ড কার্ড এই যে আমার হাতে যেরকম এটা রয়েছে ছোট্ট মতন, এগুলো যেকোনো কিনলেই হয় আরকি। কারণ এগুলোই ১৫০, ২০০, ৳২৫০ দাম। এটার দাম একটু বেশি। এটা ৳৭০০ নিয়েছিল। কারণ এখানে কিছু মানে একটা ২ খানা ভলিউম বাটন আছে, ভলিউম কমানো বাড়ানোর জন্য। ২ খানা মিউট বাটন আছে, মাইক্রোফোন মিউট করার জন্য, স্পিকার মিউট করার জন্য এবং কিছু অ্যাডিশনাল ফিচার রয়েছে এই ছোট্ট সাউন্ড কার্ডটাতে। তার জন্য এটার দামটা একটু বেশি। বাট নরমালি ৳১৫০, ৳২০০, ৳২৫০ আমরা পাই। এগুলোর অতটা ওই আরকি একটুখানি হালকা পাতলা রিভিউ দেখলেই হয়। এখানে ভালো-মন্দ বিশেষ কিছু থাকে না। ভাগ্য খারাপ থাকলে দুঃখজনক, রিপ্লেস করতে হবে। আর যদি আমি একটু ভালো কোয়ালিটি চাই, যেটা কিনা অ্যাকচুয়ালি এক্সটার্নাল সাউন্ড কার্ড, অর্থাৎ সেক্ষেত্রে সাউন্ড কার্ডটা এক্ষেত্রে যেরকম একটা পেন ড্রাইভ কাইন্ড অফ ল্যাপটপের সাথে ইনসার্ট করে দিচ্ছি। ওটা একটা ইউএসবি কেবলের মাধ্যমে একটা ছোট্ট ডিভাইস, সেই ডিভাইসের সাথে কানেক্টেড হবে। এবং সেই ডিভাইসের মধ্যে ওটা একটা এক্সটার্নাল পোর্টেবল ডিভাইস। সেটা ছোট হতে পারে, মোবাইলের সাইজে হতে পারে, আবার চাইলে বড়ও হতে পারে। যাই হোক, তো ওরকম সাউন্ড কার্ড যেটা প্রো কোয়ালিটির সাউন্ড কার্ড আরকি, সেরকম আমি কিনতে পারি। সেই ক্ষেত্রে সেই ধরনের সাউন্ড কার্ড যদি আমি কিনতে চাই, তাহলে আমার বাজেটটা স্বাভাবিকভাবে বেড়ে যাবে। সবথেকে কম দামের যদি কিনতে চাই তাহলে Behringer বলে একটা কোম্পানি আছে। Behringer বা Behringer যে নামে ডাকবেন BEHRINGER, আমি যদি খুব ভুল না বলি এর বানান। তাদের কিছু সাউন্ড কার্ড আছে, আমার মনে হয় ৳৩,০০০ থেকে শুরু। এবার আপনি যত বাড়াতে পারবেন। আর যদি আরো প্রফেশনাল লেভেলে যেতে চান তাহলে আরো ভালো ব্র্যান্ড রয়েছে। Focusrite রয়েছে, খুবই প্রফেশনাল ব্র্যান্ড। তারপরে Motu বলে একটা সাউন্ড কার্ড রয়েছে। MOTTU Motu বলে একটা ব্র্যান্ড রয়েছে। খুবই ভালো সাউন্ড কার্ড তাদের। এবং অবশ্যই যত বাড়বেন তত গুড় যত বাড়াবেন তত মিষ্টি হবে। সুতরাং দামও সেই হিসেবে বাড়বে। হ্যাঁ, সুধীর, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে পুরোনো যে কম্পিউটার সিপিইউ গুলো আসলে আমাদের আমাদের আমরা যে 2008-9 সালে যে কিনেছিলাম, হুম, ওই টেবিলে আমরা যে আমাদের যে হার্ড ডিস্কটা আছে, আমরা যেটা পুরোনো হার্ড ডিস্ক বেলকো হুম, যারা ইউজ করি, তো ওই হার্ড ডিস্ক আমরা নতুন যে সমস্ত কেবিনেট গুলো আসছে বা এখন হুম। এসেছে, তো আমরা কি চাইলে ওইটা পরবর্তীকালে আমাদের যদি নতুন কম্পিউটার কিনে অ্যাসেম্বল করে তো হুম। সেটাকে আমি ইউজ করতে পারবো, মানে কি সাপোর্ট করবে? আচ্ছা। এখন ক্যাবিনেট যদি বলো, ক্যাবিনেট ইস নট অ্যান ইস্যু। যেকোনো ক্যাবিনেটেই মানে এখনো পর্যন্ত যে নতুন ওই সময় তোমাদের পাটা হার্ড ডিস্ক ছিল, পাটা কানেক্টর সেই চওড়া মতন চ্যাপ্টা মতন কেবল। তো এখনো তার সাইজ একই আছে। কেবল-টেবল চেঞ্জ মানে টেকনোলজি চেঞ্জ হয়েছে বাট সাইজটা একই আছে। সুতরাং শুধু ক্যাবিনেট যদি বলো, ক্যাবিনেট ইস নট অ্যান ইস্যু। ক্যাবিনেটে অবশ্যই ফিট করবে। যেকোনো ক্যাবিনেটেই ফিট করবে। নতুন হাল ফ্যাশনের হলেও ফিট করবে। কিন্তু যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নতুন যে মাদারবোর্ড গুলো আসছে, খুব পুরনো মাদারবোর্ড যদি আমি না কিনি, নতুন যে মাদারবোর্ড গুলো আসছে তার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাটা কানেক্টরটা থাকছে না। সেটাকে omit করে দেওয়া হচ্ছে। শুধু SATA থাকছে। তো সেইটাতে আমাকে কেয়ারফুল হতে হবে যে আমি আমি কি পাটা কানেক্টর পাবো? বাকি যা কেবল মানে পাওয়ার সাপ্লাই, ওখানে পুরনো হার্ড ড্রাইভে Molex কানেক্টর ব্যবহার করা হতো পাওয়ার সাপ্লাই এর জন্য এবং এখনকার হাল ফ্যাশনের পাওয়ার সাপ্লাই ইউনিটেও Molex কানেক্টর থাকে। সুতরাং দ্যাট ইস নট অ্যান ইস্যু। যেটা ইস্যু সেটা হচ্ছে যে মাদারবোর্ডে এখনকার মাদারবোর্ডে পাটা কানেক্টর থাকছে না। সুতরাং সেইটা আমাকে ভেরিফাই করে নিতে হবে। তা না হলে কিন্তু নতুন মাদারবোর্ডে এই হার্ড ডিস্ক সাপোর্ট করবে না। আচ্ছা, ইউএসবি পোর্ট নষ্ট হয় কেন? আর হচ্ছে যদি ইউএসবি হাব কেনা হয় সেক্ষেত্রে ব্র্যান্ড কোনটা রেকমেন্ডেড? ইউএসবি পোর্ট নষ্ট হয় অনেক কারণে নষ্ট হতে পারে। একটা তো প্রথম কথা আমরা হ্যান্ডেল করছি। বারবার একটা ইনসার্ট করছি আবার রিমুভ করছি, ইনসার্ট করছি, রিমুভ করছি। তো যার ফলে ওটা হতে ওর ভেতরে যে সূক্ষ্ম, সূক্ষ্ম তারগুলো থাকে সেগুলো বেঁকে যায়, কমজোরি হয়ে যায়। যার ফলে পরবর্তীতে যখন ইনসার্ট করছি ওগুলো প্রপারলি ওগুলো ঠেকে না জায়গা মতন। কারণ ওগুলো যখন ইউএসবিটা ইনসার্ট করছি কিছু ছোট, ছোট স্প্রিং এর মতন তার আছে ওগুলো প্রপার জায়গাতে গিয়ে ঠেকে যায়। তার ফলে কানেকশনটা বিল্ড আপ হয়। তো সেটা হয় না। তারপর হচ্ছে যে যদি হিটিং হয় প্রচন্ড তাহলে এই যে তাপে বস্তুর আয়তন বাড়ে। কিন্তু যখন সংকুচিত হয় তখন প্রপারলি সংকুচিত হয় না অনেক সময়। তো সেই কারণে অনেক সময় খারাপ হয়ে যায়। অনেক সময় ভেতরে ডাস্ট জমে যায় না ব্যবহার করে বা পরিষ্কার না করে ভেতরে ডাস্ট জমে যায়। সেই ডাস্ট জমে কানেক্টর গুলো খারাপ হয়ে যায়। সেগুলো প্রপারলি কানেক্টেড হয় না। তো এই বিষয়গুলো থাকে। আ আ তো সেই কারণে ইউএসবি কেবল স্লট গুলো খারাপ হয়ে যায় এবং বিশেষ করে আ আমরা যারা ক্যাবিনেট কিনি, উ বাজেট ক্যাবিনেট যেগুলো কম দামে আমরা ৳১,৫০০ ৳২,০০০ য়, কারণ সামনের যে ইউএসবি পোর্ট গুলো ওগুলো কিন্তু ক্যাবিনেটের সাথে আসে, হ্যাঁ? পেছনের ইউএসবি পোর্ট গুলো মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে। মানে ওটা মাদারবোর্ডের পার্ট। কিন্তু সামনের যে পোর্ট গুলো সেগুলো ক্যাবিনেটের পার্ট।
তো এই বাজেট ক্যাবিনেটগুলোতে খুব বাজে কম্পোনেন্ট ব্যবহার করা হয় এবং তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে যারা বাজেট ক্যাবিনেট ব্যবহার করি আমরা, যে কদিন পরই আমাদের ইউএসবি স্লট খারাপ হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো হয়। এখন এক্সটার্নাল ইউএসবির ক্ষেত্রে ভালো ব্র্যান্ড এই মুহূর্তে একটু বলা আমার পক্ষে মুশকিল। আমি অনেকদিন দেখিনি কি আছে। আমাদের এখানে যেমন কম দামে কোয়ান্টাম বলে একটা কোম্পানি চলে, ওদের খুব ভালো। আ আরো কিছু টিপি লিংকের কিছু আছে, সেগুলো ভালো। কোয়ান্টাম এখানে ভালো চলে। কোয়ান্টামের ইউএসবি হাব খুব ভালো। আরো আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। আরেকটা খুব ভালো মানে কোম্পানি আছে যেটা খুব বিখ্যাত। মানে মোটামুটি কম বাজেটের মধ্যে ভালো কোম্পানি। তো সেরকম কিছু আছে, সেগুলো চলে। একটুখানি রিভিউটা দেখে নিতে হবে কি আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। হুম। আজ থেকে 10 বছর আগে বলা হতো যে ডেস্কটপ নিলে অ্যাসেম্বল নেওয়াই ভালো, কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে সিপিইউটা কোনো একটা নির্দিষ্ট কোম্পানির নেওয়াই ভালো। এটা কতখানি আর কি যুক্তিসঙ্গত? এটা আমার আমার মতে মোটেই যুক্তিসঙ্গত নয়। কারণ স্বাভাবিকভাবেই যে কোনো কোম্পানি, কারণ যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই ল্যাপটপে নেহাতই আমাদের লিমিটেশনস আছে যে ল্যাপটপ অ্যাসেম্বল করা যায় না। কারণ যে কোম্পানি Dell হোক, Lenovo হোক, ১ম কথা বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরা কিছুই করে না। মানে তাদের নিজস্ব কোনো পার্টসই নেই। অনেক কোম্পানি আছে যাদের নিজস্ব কোনো পার্টসই নেই। তারা হয়তো X এর ওই পার্টস, Y এর সেই পার্টস, Z এর সেই পার্টস কিনে তারা তৈরি করছে। এবার যখন এরকমভাবে আমি একটা বিল্ড পাচ্ছি, আইবলের কম্পিউটার বিক্রি হচ্ছে। আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, ৳১৫,০০০ য় আইবলের i3 ডেস্কটপ, সিপিইউ অনলি। এবার তারা যখন ওই কম্পিউটারটা তৈরি করছে, তখন তারা তাদের ব্যাপারটা মাথায় রাখছে যে আমি কম পয়সায় কিভাবে দিতে পারি। তো দেখা যাবে তারা হয়তো যে পার্টিকুলার র‍্যামটা দিচ্ছে সেটা অতটা ভালো নয়। বা তারা হয়তো যে সিপিইউটা দিচ্ছে, সিপিইউটা তো ঠিক আছে, একটা আমরা দেখে বুঝতে পারি। কিন্তু বাকি যে কম্পোনেন্ট ইনক্লুডিং হার্ড ড্রাইভ ইত্যাদি, ইত্যাদি সেগুলো কোনটাই আমার হাতে থাকছে না। স্বাভাবিকভাবেই এখন খুব অনেক দামি কিছু কিনলাম সেটা আলাদা ব্যাপার। কিছু আলাদা সেপারেট মানে পিসি বিল্ডিং কোম্পানি রয়েছে, যাদের হয়তো আমরা নামই শুনিনি। তাদের কাজই হচ্ছে স্পেশালাইজড পিসি বিল্ড করা। তারাও অ্যাসেম্বল করছে। মানে তারা এরকম ডেল এর মতন নয় যে একটা ওয়ান ইন অল সলিউশন। তারা অ্যাসেম্বল করছে। তারা আমার মতই আপনার মতই কাজ করছে। কিন্তু তারা অ্যাসেম্বলড এর জন্য বিখ্যাত। এরকম কিছু কোম্পানি আছে যারা স্টুডিও পিসি বা গ্রাফিক্স ওরিয়েন্টেড গেমিং পিসি ইত্যাদি, ইত্যাদি তৈরি করে। কিন্তু যখনই আমি নির্দিষ্ট কোনো এরকম মেইনস্ট্রিম কমার্শিয়াল কোম্পানির কাছ থেকে কিনছি, সেটা Dell হতে পারে, সেটা Lenovo হতে পারে বা কিছু হতে পারে, তখন স্বাভাবিকভাবেই তারা তাদের মতন করে কম্পোনেন্ট প্রোভাইড করছেন এবং সেক্ষেত্রে বেশিরভাগই আমার তো মনে হয় 95 ক্ষেত্রে দেখা যায় যে কোনো কম্পোনেন্ট থাকে যেটা কিনা কমা এবং যেটাকে আমরা টেকনিক্যালি বলি বটল নেক। অর্থাৎ আমার অনেক কম্পোনেন্ট খুব ভালো, কিন্তু ১ টা ২ টো কম্পোনেন্ট খারাপ হওয়ার জন্য যে পারফরম্যান্সটা আমি পেতে চাইছিলাম, সেই পারফরম্যান্সটা আমি পাচ্ছি না। তো এই ইস্যুগুলো থাকে। সুতরাং আমার সেদিক থেকে আমার মনে হয় যে আ ওইভাবে না গিয়ে অ্যাসেম্বল করে নেওয়াটাই ভালো। এবার এখানে আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি অ্যাসেম্বল কাকে দিয়ে করাচ্ছি। এবার হতেই পারে যে আমাকে Dell যখন অ্যাসেম্বল করে দিচ্ছে, সাপোজ আমি বললাম বটে যে তারা কিছু কমা কম্পোনেন্ট দিতে পারে। হ্যাঁ, তারা কমা কম্পোনেন্ট দেয়ও। বাট অবভিয়াসলি তারাও তো একটা মার্কেট রিসার্চ করে এবং তারা যেহেতু টেকনিক্যাল অনেক সাউন্ড, তারা কমা কম্পোনেন্ট দিলেও একটা হয়তো কোয়ালিটি তারা মেইনটেইন করে। এবার আমি অ্যাসেম্বল কাকে দিয়ে করাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করছে যে আমি ভালো জিনিস পাবো কি না পাবো। এখন আমি যদি খুব খারাপ কাউকে দিই যে কিনা বিজনেস ওরিয়েন্টেড, তাকে দিয়ে যদি অ্যাসেম্বল করা, ওই যে বললাম যে আপনাকে i5 প্রসেসর দিয়ে দিয়েছি দাদা, দারুণ জিনিস। গিয়ে দেখলাম যে i5 3rd জেনারেশন। তার থেকে বাবা আমাকে একটা i7 এর তুই i3 দিতি 7 জেনারেশনের। হ্যাঁ? তো এটাও ডিপেন্ড করছে যে আমি কাকে দিয়ে করাচ্ছি। সেই কারণে আ আ যদি আমি একটু নিজে স্টাডি করে যাই বা আরো ভালো হয় যদি আমার অ্যাসেম্বল করার ক্ষমতা না থাকে, আমি একটু জেনে বুঝে কম্পোনেন্ট গুলো আমি নিজে কিনলাম বা নিজে চুজ করে দিলাম যে বাবা এই কম্পোনেন্ট গুলো দিয়ে তুমি আমাকে একটা বানিয়ে দাও। সেইটা করলে সবথেকে ভালো। যদি আমি নিজে কম্পোনেন্ট কিনে দিতে পারি বা কম্পোনেন্ট চুজ করে দিতে পারি। কারণ স্বাভাবিকভাবেই আমি যখনই কোনো দোকানে যাবো সে কিন্তু তার লাভেরটা দেখবে। সে বলবে, বলের এই র্যামটা কোনো দারুণ স্পিড দিচ্ছে। সব Corsair ভুলে যান। ও নামেই চলে। আদৌ নামে চলে না। Corsair হ্যাঁ, obviously তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তার ব্র্যান্ড ভ্যালুর জন্যই হয়তো দামটা একটু বেশি। কিন্তু Corsair ডেফিনিটলি খুব ভালো র‍্যাম। G-Skill ডেফিনিটলি খুব ভালো র‍্যাম। কিন্তু সেখানে আমাকে বলবে, "আপনি Kingston নিয়ে নিন, দারুণ র‍্যাম। বল নিয়ে নিন, দারুণ র‍্যাম।" কিন্তু আদপে তারা দারুণ নয়। তো এই বিষয়গুলো কাজ করে। সুতরাং একটুখানি ব্যালেন্স করে চলতে হবে। বাট আবারও আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে প্রি-বিল্ড পিসি ফ্রম লাইক রেপুটেড ব্র্যান্ড যেমন Dell, Lenovo আর নিজে অ্যাসেম্বল করা, আমি obviously অ্যাসেম্বল করব। এবং যদি এরকম কোনো দিন আসে যেদিন ল্যাপটপ অ্যাসেম্বল করা যাবে, আমি বলব সেদিনটা আমাদের জন্য, যারা একটুখানি টেকনিক্যালি enthusiast লোক, তাদের জন্য সেটা গোল্ডেন ইরা আসবে। গোল্ডেন সময় আসবে সেইটা। আচ্ছা, কেউ প্রশ্ন করছিলেন বলুন।
প্রদীপ দা, আমি আমজাদ বাংলাদেশ থেকে। হ্যাঁ। তো আমার মূলত এটা প্রশ্ন না, এটা হচ্ছে একটা আগ্রহের ব্যাপার। সেটা হচ্ছে যে এই সময়টাতে আমরা দেখছি যে বেশ ফাস্ট চার্জিং টেকনোলজি হুম। ব্যবহৃত হয় এবং সেটাতে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয় এবং ইউএসবি, সেটা তো আমরা পরিচিতই, ইউএসবি এ থেকে ইউএসবি সি তে নেওয়া হয়। তো এই ক্ষেত্রে যে ইউএসবি 3 তার মাধ্যমে কি করা হয় নাকি এটা আবার অন্য টেকনোলজির ব্যাপার? এখন ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি যখন থাকছে, তখন মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আমি ধরে নিতে পারি যে সেটা USB 3 টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তা না হলে যেটা এখন মাইক্রো এসবি যাদের আছে তারাও ফাস্ট চার্জিং ব্যবহার করছেন। আমার মোটরোলার একটা পুরনো ফোন আছে। এটাতে কুইক চার্জ 3 রয়েছে। মানে 9 ওয়াট কি 18 ওয়াট, 9 ওয়াট সম্ভবত। সেখানে চার্জ দেওয়া যায়। এখন মাইক্রো এসবিতেও কিন্তু ফাস্ট চার্জিং টেকনোলজি আনা যায়। কিন্তু কিন্তু বিশেষ করে কুইক চার্জ 4 যেটা এখন লেটেস্ট চলছে একটু হাই এন্ড ডিভাইসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেখুন খুব স্বাভাবিক অঙ্ক, হ্যাঁ? আমি যদি দুটো তার মানে একটা কেবল তো আছে, কেবল তার ভেতরে তো অনেক তার থাকে। আমি যদি দুটো তারের মাধ্যমে পাওয়ার সাপ্লাই করি, আর যদি ৪ টে তারের মাধ্যমে পাওয়ার সাপ্লাই করি, স্বাভাবিকভাবে ৪ টে তারের মাধ্যমে যে পাওয়ার সাপ্লাইটা করব সেটা ভালো হবে। হ্যাঁ? মানে একটা চামচ দিয়ে খাচ্ছি, আর তা না করে যদি একসঙ্গে ২ হাতে ২ টো চামচ ধরে ২ টো চামচ দিয়ে খাই, তাহলে বেশি পরিমাণে খাবার আমি মুখে তুলতে পারবো। খুবই স্বাভাবিক বিষয়। তো সেই কারণে ইউএসবি, মাইক্রো ইউএসবি যেটা আমাদের ইউএসবি 2 টেকনোলজি যেটা, সেখানে যেহেতু ৫ খানা কেবল থাকছে, ৫ খানা তার থাকছে এবং মনে রাখতে হবে যে এই ৫ খানা তারের কিন্তু আরো অনেক কাজ আছে। এর কিন্তু একটা ডেটা ট্রান্সফার এর গল্প আছে। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি পাওয়ার বেশি দিতে পারি কিন্তু তার একটা লিমিটেশনস থাকে। তো সেই ক্ষেত্রে যদি ইউএসবি টাইপ সি প্লাস ইউএসবি 3 টেকনোলজি, ইউএসবি টাইপ 3 প্লাস ইউএসবি 2 ও হতে পারে। কিন্তু ইউএসবি প্লাস টাইপ সি প্লাস ইউএসবি 3 টেকনোলজি যদি থাকে, তার মানে আমি বেশি কানেক্টিভিটি পাচ্ছি। ইন্টারনালি আমি বেশি পরিমাণে লেন্থ পাচ্ছি আমার ডেটা প্লাস পাওয়ার সাপ্লাই এর জন্য। সুতরাং সেখানে অনেক বেশি এফিশিয়েন্টলি আমি আমার পাওয়ার সাপ্লাইটা করতে পারবো। সুতরাং সেই কারণে কুইক চার্জ 4 যেগুলো দেখবেন এবং কুইক চার্জ 3 এর ক্ষেত্রেও এখন যে নতুন ডিভাইসগুলো বেরোচ্ছে সেগুলোতে তার জন্য ইউএসবি টাইপ সি কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি একটু বলি, যেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে ব্র্যান্ড গুলোর ব্যাপার। তো বাংলাদেশে মোস্ট প্রবাবলি ব্র্যান্ড গুলো সরাসরি আসে না। বাংলাদেশে কিছু যে কোম্পানি যেমন স্মার্ট আইটি বা স্মার্ট টেকনোলজিস, তারপর এরকম কিছু ব্র্যান্ডের ভেতরে হচ্ছে ওরা হচ্ছে ওদের বাইরের যে কোম্পানিগুলো তার কোম্পানির প্রোডাক্টকে এখানে মার্কেটিং করে আর কি। এইটা আর হচ্ছে ওই আগ্রহের জায়গাটা এই কারণে যে দেখছি যে ইদানিং সময় ১২৫ ওয়ার্ড, ১২০ ওয়ার্ড, এখন তো শুনছি ২০০ ওয়ার্ড, এরকম একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে। সেজন্যই প্রশ্নটা করা। ধন্যবাদ। হ্যাঁ, আমি বাংলাদেশে না, আমি বলছি বাংলাদেশের নির্দিষ্ট কিছু মার্কেট আছে। একটা মার্কেটের নামটা আমি ভুলে যাচ্ছি। কম্পিউটার বাজার দেখলাম কি সেদিন YouTube এ দেখছিলাম। বাংলাদেশের সব কম্পোনেন্ট সব জায়গায় পাওয়া যায় না, এটা আনফরচুনেট। কিন্তু ওই কয়েকটা জায়গা আছে নির্দিষ্ট যেখানে কিন্তু প্রচুর ধরনের এই মানে যেগুলো সচরাচর অন্য জায়গায় পাওয়া যায় না, সেগুলো পাওয়া যায়। ঢাকার কাছাকাছি মানে ঢাকাতেই রয়েছে। আমি এক্সাক্টলি জায়গাটার মার্কেটটার নাম ভুলে যাচ্ছি। ২ টো মার্কেটের নাম খুবই বিখ্যাত। বিশেষ করে যারা এই বাংলাদেশে খুব ভালো মানে সংখ্যায় কম কিন্তু খুব আ ফেমাস হচ্ছেন ইদানিং কিছু পিসি বিল্ডার রয়েছেন। একটা হচ্ছে এলিফ্যান্ট রোড, একটা হচ্ছে এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টার, আগে ছিল মাল্টিপ্লায়ার নামে। আরেকটা হয়েছে তেজগাঁও, আগারগাঁওয়ে, সেটা হচ্ছে আইডিবি। না এই দুটো এইগুলো, মার্কেট। হ্যাঁ, এইগুলো বাদ দিয়ে, এইগুলো নয়। মানে আমি এইগুলোর কথা বলছি না। আরো একটা মার্কেটের কথা যেটা পিসি এনথুসিয়াস্ট বাংলাদেশে দেখছিলাম। আম ওরা খুব ভালো পিসি তৈরি করে। মানে এনথুসিয়াস্টিক পিসি তৈরি করে, গেমিং পিসি ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ টাকার পিসি তৈরি করে। ওদের একটা সেদিন দেখাচ্ছিল, ওরা ওখানে গিয়ে দেখাচ্ছিল। ওরা বলছে যে এই যে আপনি যেগুলো বলছেন না, সেগুলো সবই মানে এগুলো খুব ফেমাস জায়গা। মানে আমরা যারা নরমাল মানুষ তারা সেখানে জিনিসপত্র গিয়ে কিনি, কম দামে পাওয়া যায়। ঠিকই আছে। কিন্তু ওই যে ওরা ২ টো নাম বলেছিল। একটা সম্ভবত কম্পিউটার বাজার নাকি, আমি একদম মানে আউট হয়ে গেছে আমার ব্রেইন থেকে। তবে যদি কারো জানার ইচ্ছা আমাকে একটু পরে জিজ্ঞেস করবেন। আমি আবার ওই আমার হিস্ট্রি দেখে ভিডিওটা দেখে আপনাদেরকে জানাবো আ যে কোন জায়গাটা ছিল। ওখানে ওই এই আচ্ছা সকল দাদা, ওটা কি কম্পোনেন্ট শাহ আলী যেগুলো মার্কেট? পাওয়া যায়। হ্যাঁ, ওটা হ্যাঁ, কি কোনটা? শাহ আলী মার্কেট? না, 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 শাহ মার্কেট। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো সেইখানে ওই কম্পোনেন্ট গুলো পাওয়া যায়। এই বিশেষ করে লিকুইড ওয়াটার কুলার আপনারা খুব নরমালি এই সমস্ত মানে নরমাল যেগুলো কনজিউমাররা যায়,
সেখানে খুব কম পাবেন ব্র্যান্ডেড লিকুইড কুলার যেগুলো ইত্যাদি, ইত্যাদি। কিন্তু ওই পার্টিকুলার ওই দুখানা মার্কেটে ওরা বলছে যে মেক্সিমাম জিনিস আপনি যদি কোথাও পাবেন তাহলে এখানে পাবেন। আর যদি এখানে না পান তাহলে বাংলাদেশে পাবেন না। এই হচ্ছে গল্প। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ প্রদীপ, যেহেতু এই কিছুক্ষণের জন্য ওই একটা প্রশ্ন এসেছিল ফাস্ট চার্জার মোবাইল সংক্রান্ত একটা প্রশ্ন এসেছিল, তো আমি ছোট্ট করে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে ধরো অনেক সময় হয় কি চার্জার কেবলটা, অরিজিনাল কেবলটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে যায়, বিশেষ করে মোটামোটা মোবাইলগুলোতে প্রায় সময় দেখি মোবাইলগুলো চার্জার কেবল নষ্ট হয়ে যায়। তো আমি যদি ডাটা কেবল ডুপ্লিকেট ডাটা কেবল লোকাল যে মার্কেটে পাওয়া যায় সেগুলো কিনি, ইউজ করি, তাতে প্রবলেম এটা দেখা দিচ্ছে যে মোবাইল খুব বেশি হিটিং হচ্ছে, চার্জারটা কিন্তু অরিজিনাল কিন্তু সেটা কেবলটা লোকাল। এতে কি কোনো প্রবলেম হতে পারে যে সেই জন্য হ্যাঁ, কোনো অবশ্যই। প্রবলেম হতে পারে? হ্যাঁ, হ্যাঁ। এখন মুশকিল হচ্ছে ওইটাই আমরা যেটা করি যে আমরা ওই যে বললাম যে বাটল নেক, এটা একটা বাটল নেক। চার্জারটা দারুণ, মোবাইলটা দারুণ। কিন্তু কেবলটা কেবল তো ৳৬০ তেও পাওয়া যায়, ৳১০০ তেও পাওয়া যায়। আমি সেটা কিনবো। কিন্তু গন্ডগোলটা ওখানেই হয়ে যায়। ৳৬০ বা ৳১০০ র কেবলে যে কম্পোনেন্ট গুলো দেওয়া থাকে সেগুলো ভালো থাকে না। এবার অনেক সময় এরকমটা হয় যেটা খুব রিস্কি। মানে আমরা যদি জাস্ট কল্পনা করি সেই ক্লাস 9-10 এর 7, 8, 9, 10 এর বিজ্ঞান বইয়ের তাপে বস্তুর আয়তন বাড়ে। এবার ধরে নেওয়া যাক ৫ খানা কানেক্টর আছে আমার ভেতরে। ৫ খানা সরু, সরু পিন। বুঝতেই পারা যাচ্ছে যে ওইটুকু একটা কেবল চ্যাপ্টা একটা সকেট তার ভেতরে ৫ খানা কেবল পিন মানে প্রত্যেকেই খুব গায়ে, গায়ে বসে আছে। একে অপরকে জাস্ট স্পর্শ করবে, করবে ভাব এরকম। এবার যখন চার্জ দিচ্ছি স্বাভাবিকভাবে পাওয়ার সাপ্লাই হচ্ছে, একটু তো গরম হবেই। তো গরম যখন হচ্ছে তখন তারা সামান্য পরিমাণ হলেও আয়তনে বাড়ার চেষ্টা করছে। হয়তো খুব বেশি বাড়তে পারছে না কারণ বেড়ে গিয়েও মাদারবোর্ড আমার কানেক্টরে গিয়ে ঠেকে যাচ্ছে। এবার কি হয় ওই যে পিনগুলো, ওই পিনগুলো কি হয় যে কম দামি কেবলগুলোতে সেগুলোকে খুব, খুব বাজে কোয়ালিটির কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়। খুব সরু, সরু থাকে। খুব ফ্রাজাইল থাকে। এবার কি হচ্ছে ও যখন বাড়ার চেষ্টা করছে, যেটা হয় যে বাড়ার চেষ্টা করছি, যখন বাড়তে পারছি না তখন আমি সাইডে ছড়িয়ে পড়ি। হ্যাঁ? তো ওরা তখন কি করে সাইডের দিকে ছড়িয়ে পড়ে। এবার সাইডের দিকে ছড়িয়ে পড়লে কি হচ্ছে? একে অপরের গায়ে লেগে যাচ্ছে। একে অপরের গায়ে লেগে যাচ্ছে। এবার গায়ে লাগা মানে বোঝাই যাচ্ছে যদি দুটো পাওয়ার সাপ্লাই যে দুটো থেকেই পাওয়ার আসছে, তারা যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে কিন্তু আরো ওভারহিটিং হওয়ার সম্ভাবনা। এবং সেক্ষেত্রে আমার মানে ডিভাইস খারাপ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এমনকি ব্লাস্ট করারও সম্ভাবনা থাকে। তো এই কারণে আমরা মানে আমাদের এই টুকিটাকি যে জিনিসগুলো যেগুলোতে আমরা আসলে বেশি ধ্যান দিই না, সেগুলোতেই আসলে আমাদের সবথেকে বেশি ধ্যান দেওয়া উচিত। এই USB কেবল ইত্যাদি, ইত্যাদি। এগুলো যদি একটু ভালো কোয়ালিটির আমরা ব্যবহার করি, তাহলে দেখা যায় আমার মোবাইল বা যাই হোক ডিভাইসের longevity তো বাড়েই, প্লাস আমার পারফরম্যান্স একটা নরমাল কেবলে হয়তো ১ ঘন্টা ৪০ মিনিট লাগছে চার্জ দিতে, সেটা একটা খারাপ কেবিলে ২ ঘন্টা ১০ মিনিট লেগে যাবে। তো এই বিষয়গুলো কাজ করে। সুতরাং আমি সবাইকে রেকমেন্ড করব একটু খরচা পকেট যাবে বেশি। কিন্তু এই কেবল-টেবিলগুলো একটু ভালো কোয়ালিটির আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ? তাহলে অনেক বেটার আপনি longevity প্লাস পারফরম্যান্স পাবেন। না, অনেক সময় কি হয় অরিজিনাল কেবল তো অনেক সময় পাওয়া যায় না অনলাইনে, বিশেষ করে কারণ আমরা অনেক সময় দেখেছি যে অনলাইনে যেগুলো দেয় সেটাও কোনো লোকাল কোম্পানিরই দেয়, তো হয়তো বেটার কোয়ালিটি কিন্তু লোকালি কোম্পানি দেয়। আর একমাত্র তোমার সার্ভিস সেন্টারে বা এই সমস্ত জায়গাতে গেলে হয়তো ওদের পাওয়া যায়। না, এবার এখানে আমার কিছু বক্তব্য আছে। এখন অরিজিনাল কেবল মানেই ভালো কেবল, এইটা কিন্তু এখন আর বলা যাবে না। এটা বলা যেত কখন? যখন আমরা Nokia র ফোন ব্যবহার করতাম বা সেই সময়কার Samsung ইত্যাদি ব্যবহার করতাম। তখন অরিজিনাল মানেই বেটার হতো। এখন ইনফ্যাক্ট আমি বলছি MI এর যে কেবলগুলো, হ্যাঁ, obviously একটা মানে পাতি ৳৬০ র কেবলের থেকে নিশ্চয়ই সেটা বেটার। বাট সেটা কিন্তু আসলে ভালো নয়। হ্যাঁ, কারণ ওর ভেতরে সেরকম প্রোটেকশন থাকে না। অনেক ক্ষেত্রেই সেটা মানে কাইন্ড অফ ব্রেডেড থাকে না ইত্যাদি, ইত্যাদি। সেটা একটা ব্যালেন্সড কেবল সেটা দিয়ে চলা যায় obviously। তার মানে অরিজিনাল মানে কোম্পানির কেবল মানেই যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। এই লোকাল কোম্পানির যেমন আমি মিভির নাম বললাম, আমি Amazon বেসিক্স এর কথা বলছি। এই কেবলগুলো আ একটু, একটু দামি মানে একটু হয়তো ৳৫০ ৳১০০ বেশি প্রাইস অন্য কেবলের থেকে। কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির। এই আমার হাতের সামনে একটা Amazon বেসিক্স এর কেবল রয়েছে। এটা দিয়ে মানে রীতিমতো মানুষ মারা যাবে আরকি। এত শক্তপোক্ত এবং এই কানেক্টর গুলো মেটাল কানেক্টর, খুবই ভালো পারফরম্যান্স, হিটিং কম হয় আ এবং আ আমি এটাকে বিজ্ঞাপিত করছি না। আমি বলছি এরকম আরো কিছু আছে যেটা কিন্তু মানে অরিজিনাল কোম্পানির নয়, মানে MI এর নয়, Samsung এর নয় কিন্তু অনেক বেটার কোয়ালিটি প্রোভাইড করে। না, আমার যেটা প্রবলেম হচ্ছে কি, আমি যখন ওই লোকাল এটাতে যে চার্জ দিই সেটা তখন দেখছি যে মোবাইলটা
কিছু পাগলামো করছে, মানে যেটা সবটাই ইস্যু বলে মনে হচ্ছে। হ্যাঁ, পাগলামো তো মোবাইল কাজ করবেই। করছে কারণ বা আমি বলছি যে একটা ইউএসবি কিন্তু ডেটা ট্রান্সফারও করে। এবার তার মানে কি? তার মধ্যে ডেটা ট্রান্সফারের পিন রয়েছে। এবার যদি সেই ডেটা ট্রান্সফারের দুটো পিন একসঙ্গে জুড়ে যায়, তাহলে ও কি ভাববে? ও অনেক সময় ভাববে যে আমাকে কোথাও কানেক্ট করা হয়েছে, কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা হয়েছে। ও তখন খোঁজার চেষ্টা করে কোন ডিভাইস, কিন্তু ও কোনো ডিভাইস খুঁজে পাবে না। এরকম বিভিন্ন রকমের সমস্যা হবে। ও ও ও যেটাকে মোবাইলের পাগলামো বলা যায় আরকি। এরকম বিভিন্ন ধরনের সমস্যা হবে। যদি ইন্টারনালি দুটো তার এক হয়ে যায়, দুটো ৩ টে তার এক হয়ে যায় কখনো কোনোভাবে। শর্ট সার্কিট যেটাকে আমরা বলি অনেক সময় শর্ট সার্কিট। এবার নেহাতই আমাদের মোবাইলে 5 ভোল্ট যাচ্ছে কি 9 ভোল্ট কি 18 ভোল্ট যাচ্ছে। তার জন্য হয়তো দুর্ঘটনা ঘটছে না। খুব বেশি হলে মোবাইলটা খারাপ হয়ে যাবে। কিন্তু এই সেম জিনিসই যদি নরমাল ভোল্টেজের ক্ষেত্রে হতো তাহলে তো ফিউজড হয়ে যেত না? তো ওই ধরনের পাগলামিগুলো করবে যদি আমি কমা কম্পোনেন্ট গুলো ব্যবহার করি। মানে কম দামি কেবলগুলো। আর আরেকটা বিষয় বলি লোকাল বলতে এখন লোকাল শপ যেগুলো সেইগুলো যে obviously তারা যেহেতু ব্যবসা করছে এবং তাদের কাছে যারা যান অনেক ক্ষেত্রে তাদের বাজেট অতটা থাকে না। সুতরাং তারা আরো বিশেষ করে ওই কমা চাইনিজ কেবলগুলো সেল করার চেষ্টা করে। সুতরাং ইট ইস আনফরচুনেট মানে এটাকে হয়তো বিভিন্নভাবে অনেকে ব্যাখ্যা করবেন। আমি কোনো অন্য ব্যাখ্যাতে যাচ্ছি না। আমি বলছি যে এই একদম লোকাল দোকান থেকে না কিনে অনেক বেটার কোয়ালিটির কেবল কাইন্ড অফ সেম প্রাইসে আমি কিন্তু অনলাইন থেকে পেতে পারি। আমি অনলাইনকে প্রমোট করছি না। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। হ্যাঁ? এটা গল্প যে লোকালে বেশিরভাগ কেবলই আমি দেখেছি ব্যতিক্রম থাকতেই পারে। কিন্তু সেগুলো খুব বাজে কোয়ালিটির হয়। দাদা আমি মুআতাসিম বিল্লাহ। একই বিষয়ে একটু অতিরিক্ত বিষয় জানতে ইচ্ছে করতেছে যে বিশেষ করে আমার Xiaomi Note 5 তো এখানে তো আপনি জানেন যে আমরা যখন চার্জ দিচ্ছি তো চার্জ দেওয়ার ওখানে একটা সকেট আছে ইউএসবি লাগাতে হয়। তাহলে এখানে আমি ইদানিং দেখতেছি যে সকেটটা খুবই গরম হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে 15 মিনিটের মধ্যে গরম হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম। তাহলে এক্ষেত্রে কি বলবো? তাহলে কি এখানে আমার কেবলটা চেঞ্জ করা প্রয়োজন? আ এখন এই দাদা শুনতে ক্ষেত্রে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু জি দুটো দাদা। মানে হতে পারে। মানে হিটিং ইস্যু মানেই যে জি, শুধুমাত্র ইউএসবি কানেক্টরের প্রবলেম তা না। ইউএসবি সকেটেরও কিন্তু প্রবলেম হতে পারে। মানে যে জি, জি। সকেটটাতে আমি ইউএসবি লাগাচ্ছি। তো আমার কাছে যেহেতু আমি নিজে এখন খুলে সকেটটা চেঞ্জ করে দেখতে পারব না। কিন্তু আমি চাইলে জি, একটা বেটার ইউএসবি আমার নিজের না থাকলেও অন্য কারো কাছ থেকে নিয়ে ট্রাই করতে পারি। তো আমি যেটা রেকমেন্ড করব আগে একটা অল্টারনেট ইউএসবি যেটা আপনার মনে হয় এই ইউএসবিটা ভালো আছে, একটু বেটার কোয়ালিটি। সেইটা দিয়ে আগে আপনি ট্রাই করুন। দেখুন যে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন কিনা। যদি বেটার রেজাল্ট পান আ তাহলে বুঝতেই পারছেন কি হচ্ছে। কুইক চার্জার আছে আমার। ওটা যখন আমি চার্জ দিচ্ছি তখন কিন্তু তেমন হিট হচ্ছে না আ আ কুইক চার্জারে। কিন্তু বাট আমি যেটা Xiaomi তে পেয়েছি ওটাতে যেটা অরিজিনাল পেয়েছি ওটা কিন্তু ইদানিং খুব গরম হচ্ছে চার্জ দিলেই। তো সেই আ ক্ষেত্রে কি করণীয়? এখন দেখুন ১ম কথা একটা জিনিস মাথায় রাখবেন যে আমি জানি না আচ্ছা, আপনার মোবাইল কুইক চার্জ এনেবলড কিনা। যদি কুইক জি, চার্জ কম্প্যাটেবল মোবাইল না হয়, সেই ক্ষেত্রে যদি আপনি কুইক চার্জার দিয়ে চার্জ করেন সেটা কিন্তু ভীষণই রিস্কি, ভীষণই রিস্কি। সেটা আমি কখনোই রেকমেন্ড করব না। এবারে এখন দেখুন চার্জারে এখন ইউএসবি কানেক্টর তো শুধু আমাদের মোবাইলে থাকে না। ইউএসবি কানেক্টর তো চার্জারেও থাকে। আমরা ইউএসবি টাইপ A যেটা A কানেক্টর সেটা তো আমরা চার্জারেও কানেক্ট করছি না? তো এরকমটাও তো হতে পারে যে মানে ইউএসবি খারাপ হবে মানে সবসময় মোবাইলের এন্ডে খারাপ হবে তার কি মানে আছে? চার্জারের এন্ডেও খারাপ হতে পারে। বা চার্জারের এন্ডে চার্জারের ক্ষেত্রে যে সকেটটা রয়েছে যার মধ্যে আমি ইউএসবি একটা A কানেক্টরটা ইনসার্ট করছি, সেই সকেটটাও প্রবলেম হতে পারে। সুতরাং ১ম এ আমি ইউএসবি কেবলটাকে চেঞ্জ করে দেখব। তারপরে যদি দেখি যে না ইউএসবি কেবল চেঞ্জ করলেও আমার সেম প্রবলেম হচ্ছে, তারপরে আমি চার্জার চেঞ্জ করে দেখব। যদি দেখি যে চার্জার চেঞ্জ করেও আমার সেম প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার মোবাইলের ইন্টারনাল যে কানেক্টর সেইটাতে কোনো প্রবলেম হচ্ছে। তখন আমাকে মেকানিককে দেখিয়ে সেই ইন্টারনাল কানেক্টরটাকে চেঞ্জ করাতে হবে। আ ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে সুন্দর একটি সাজেশন দেওয়ার জন্য। আচ্ছা আর ১ টা ২ টো প্রশ্ন যদি কারো থাকে আমরা নেব। তারপরে আমরা আজকে শেষ করব। ওকে, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা বিষয় একটু জানতে চাইছিলাম। সেটা হচ্ছে যে মানে দেখেছি অনেক সময় যে 32 বিট কে 64 বিট বা 64 বিট কে 32 বিট করার মানে করতে হয় বা করি আমরা আরকি। তো হুম। এই বিষয়টা নিয়ে একটু যদি আলোচনা করতাম ভালো হয়। এখন এটা কিছুই না। মানে ১ম এর কথা এর কতটা মানে যুক্তিতা রয়েছে বা কতটা ঠিক আরকি। ধরা যাক আমি 32 বিট কে 64 বিট করছি। হুম, তার কি খুব বেশি গুরুত্ব রয়েছে? না মানে সেটা না করলেও চলে এই বিষয়গুলো? আচ্ছা। ১ম কথা আমার যদি RAM 4 জিবি হয়, তার বেশি যদি না হয়
তাহলে একদিক থেকে বিচার করতে গেলে 32 বিট থেকে 64 বিটে গেলে আমি বিশেষ কোনো বেনিফিট পাচ্ছি না। যদি 4 জিবির বেশি হয় তাহলে 32 বিটে থাকছি মানে আমি অনেকটা লস করছি। কারণ আমার RAM যদি 4000 জিবিও হয় তাহলেও শুধুমাত্র 4 জিবি আমার কম্পিউটার ব্যবহার করছে, বাকিটা কম্পিউটার ব্যবহার করছে না। এখন তাহলে আমার 4 জিবি, তাহলে কি আমি 32 বিটেই থাকবো? আজকের ডেটে দাঁড়িয়ে আমি থাকতে পারি। মানে খুব একটা অসুবিধা নয়। কিন্তু অদূর ভবিষ্যতে মানে within 1 and 2 ইয়ার্স আমি বলছি, এইটা কিন্তু সমস্যার বিষয় হবে। কারণ আমি একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যে, এই যে ধরে নিন আমরা ল্যাপটপ কিনছি। ল্যাপটপের সাথে Windows 10 আসছে। আগে অন্য কিছু আসতো 8, 7 আসতো। এখন Windows 10 আসছে। কিছু, কিছুর সাথে নাও আসতে পারে কিন্তু যেগুলো আসছে। এবার এই যে Windows 10 অপারেটিং সিস্টেমটা আসছে আপনাকে আপনার Dell বা Lenovo বা HP বা Asus প্রোভাইড করছে। ওদেরকে তো কিনতে হচ্ছে। তো ওরা Microsoft এর কাছ থেকে লটে কিনে। যেরকম আমরা লটে হার্ডওয়্যার কিনি, লটে ১০০ টা মাউস কিনলাম, সেরকম ওরা লটে ১,০০,০০০ টা অপারেটিং সিস্টেম কিনলো। ১,০০,০০০ টা Windows 10 কিনলো। তো সেই লট Windows 10 টাকে OEM ভার্সন বলা হয়। এবারে Microsoft এই যে লেটেস্ট যে ভার্সনটা Windows 10 এর প্রোভাইড করেছে 2004, সেইটা না, তার আগেরটা 1809 আমি যদি খুব ভুল না বলি। এর আগের অপারেটিং সিস্টেম যেটা আগের যে মেজর ভার্সনটা প্রোভাইড করছিল 1809 সম্ভবত। এই আ 1909, 1809 বলছি, 1909 হ্যাঁ, 1909 হ্যাঁ। 1909, 1909 যেটা প্রোভাইড করেছিল সেখান থেকে Microsoft এই OEM ভার্সন যেটা ওরা প্রোভাইড করছে বিভিন্ন প্রোডাকশন হাউসকে, সেইখানে ওরা 32 বিট ভার্সনের ক্যাপাবিলিটি রাখছে না। সেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে Microsoft চাইছে যে ইন ফিউচার আর 32 বিট ভার্সন রিলিজ করবে না। এবং আমি আপনাদের বলছি আজকে বা এটা হয়তো আরো ১ বছর আগে থেকেই সত্য। তবুও বলছি আজকের পর থেকে এট লিস্ট আর কোনো ল্যাপটপ আপনি পাবেন না বা আর কোনো এরকম ইন্টিগ্রেটেড ডেস্কটপ বিভিন্ন কোম্পানির পাবেন না যেটা কিনা Windows 10 32 বিটের সাথে আসছে। কারণ Microsoft অফিসিয়ালি সেই প্রোভাইড করাটা বন্ধ করে দিয়েছে। মানে এটা একটা ক্লিয়ার ট্রানজিশন। এবার আস্তে, আস্তে বিভিন্ন নির্মাতারাও তারাও বিভিন্ন যে সফটওয়্যার ডেভেলপ করছেন, এখনো 32 বিটের সাপোর্ট দিচ্ছেন কিন্তু ক্রমশ সেটার সংখ্যা কমে আসছে। আগামী ২ বছর হয়তো আমরা সেফ থাকবো। কিন্তু ২ বছর পরে হয়তো আমরা আর 32 বিট অপারেটিং সিস্টেম অ্যাজ সাচ ব্যবহার করতে পারব না। কিন্তু আজকের যেটাতে দাঁড়িয়ে আমার যদি ৪ জিবির বা তার কম RAM থাকে তাহলে আমার চেঞ্জ না করলেও হয়। কিন্তু ৪ জিবির বেশি যদি RAM থাকে বা আমি যদি প্ল্যান করি RAM ইউজ করব, তাহলে ডেফিনিটলি আমি 64 বিটে কনভার্ট করে নেব। অর্থাৎ আমার কম্পিউটারটা ফরম্যাট করে আমি 64 বিটের করে নেব। এবং সেক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে যে আমার প্রসেসরটা 64 বিট ক্যাপেবল কিনা। যদিও আ গত ৬, ৭, ৮ বছরে যারা প্রসেসর কিনেছেন, আমার বিশ্বাস তাদের প্রত্যেকের প্রসেসরই 64 বিট কম্প্যাটেবল। ঠিক আছে? না এক্ষেত্রে যেটা দাদা আমি একটু বলি, আমজাদ বলছিলাম যে মানে ল্যাপটপ গুলো তো 2014-15 থেকেই মানে মোস্ট অফ ল্যাপটপ এন্ড নোটবুক অর নেটবুক অর ম্যাকবুক যাই বলি সবগুলোতে কিন্তু আমরা 64 বিটই দেখছি। হ্যাঁ, সেটা অলরেডি কোম্পানি ট্রানজিশন শুরু করে দিয়েছিল অনেকদিন আগে থেকেই। যদিও সেই সময় কিছু, কিছু পাওয়া যেত যেটা যে বিশেষ করে ছোট, ছোট যে নোটবুকগুলো হতো, আ নোটবুক না নেটবুক। নেটবুকগুলো হতো সেগুলোতে কিছু, কিছু ক্ষেত্রে কম দামি ৳২০,০০০ সেখানে 32 বিট আসতো। কিন্তু এই যে অফিসিয়ালি Microsoft এবার ইন্ডিকেট করে দিল যে এরপরে তুমি করবে না। এবার একটা জিনিস ভাবুন, Microsoft করে দিল মানে কি? Microsoft তো অপারেটিং সিস্টেমটা দিয়েছে বিভিন্ন কোম্পানিকে। এবার সেই কোম্পানি যে ড্রাইভার গুলো ব্যবহার করবে সেই অপারেটিং সিস্টেমে। সাপোজ আমার Lenovo র আছে। তো Lenovo যে ড্রাইভার গুলো আমাকে প্রোভাইড করবে। তো এখন যেহেতু Lenovo 64 বিটের মানে মেশিন অপারেটিং সিস্টেম পাচ্ছে। সুতরাং এর পরের আপডেট গুলো তারা নিশ্চয়ই 64 বিটের জন্যই করবে। তারা নিশ্চয়ই আমার পুরনো 32 বিট অপারেটিং সিস্টেমের জন্য ড্রাইভার আপডেট করবে না। এবার যখন সফটওয়্যার নির্মাতারা আছেন তারা দেখছেন ও বাবা! আগে তো তবুও 32 বিট ছিল বা সাপোর্ট ছিল। এখন ড্রাইভারও 32 বিট নেই, 64 বিট হয়ে গেছে, OEM 64 বিট হয়ে গেছে। তাহলে আমি ফালতু কেন 64 বিটের জন্য ডেভেলপ করব? সুতরাং সার্টেন পিরিয়ড অফ টাইম আফটার 1 ইয়ার অর সো যারা সফটওয়্যার নির্মাতা তারাও কি করবেন? তারাও কিন্তু 32 বিটের সাপোর্ট বন্ধ করে দেবেন। সুতরাং উইদিন 2 ইয়ার্স অর সো আমরা আল্টিমেটলি 64 বিটে শিফট করছি। এখন কথা হচ্ছে তার মানে আমার যদি পুরনো ল্যাপটপ থাকে তাহলে কি হবে? এখন যাদের পুরনো অপারেটিং সিস্টেম আছে এখনো তো অনেকেই Windows 7 এমনকি কেউ, কেউ Windows XP ব্যবহার করছেন। তারা ব্যবহার করবেন হয়তো। কিন্তু তারা কোনো মডার্ন আপডেট পাবেন না। কোনো মডার্ন জিনিস ব্যবহার করতে পারবেন না এবং তারা একসময় যখন তাদের জিনিসপত্র খারাপ হয়ে যাবে, ঠিক আমাদের যেরকম প্রত্যেকের Nokia র মোবাইল খারাপ হয়ে গেছে সুতরাং আমরা টক্স থেকে টকব্যাক এ এসেছি। সেরকমভাবে আমাদের প্রত্যেককে আস্তে, আস্তে 64 বিটে শিফট করতে হবে যদি না কেউ অলরেডি করে থাকে। বেশ তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি।
প্রত্যেককে ধন্যবাদ জয়েন করার জন্য। অ্যাজ ইউজুয়াল আমরা আবার আগামী সোমবার দিন একই রকমভাবে বসবো এবং যেমন কিসে হ্যালো, বসবো? হ্যাঁ, এক্সকিউজ মি। আমার একটা কোয়েরি ছিল যে অনেক সময় আমরা ইউএসবি পোর্টে যখন কোনো কেবল লাগিয়ে থাকি তখন এরকম একটা অপশন আসে যে ইউর ইউএসবি ডিভাইস নট রিকগনাইজ। হুম। এই ধরনের ইয়ে আসে আর কি মাঝে মধ্যে। সো তখন আসলে কিভাবে সেটা সলভ করব? বেশিরভাগ ডায়াগনোসিস করলে কিন্তু এটা সলভ হয় না আরকি। না। ডায়াগনোসিস করলে ওসব সলভ হবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে 90% ক্ষেত্রে আমি বলব যে কানেক্টর মানে ওর যে ৫ খানা কেবল বা যদি USB 3 ধরি ৯ খানা কেবল, সেই হুম, কানেকশন গুলো যদি ঠিকঠাকভাবে না পায় তার জন্য। এবার সেটার জন্য কে দায়ী হতে পারে? হতে পারে আমার USB কেবলটা খারাপ। হতে পারে আমার USB স্লট, কোনো একটা স্লট হয়তো সেটা আমার কম্পিউটারের স্লটটা অথবা আমার যে আদার এন্ড এর যে স্লট সেটা স্মার্টফোন হোক বা যাই হোক, তার স্লটটা খারাপ। তো এই কারণে অর্থাৎ যখন সে পুরোপুরি প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল কানেক্টর তার সাথে যোগাযোগ করতে পারে না, তখনই ও ওটাকে রেকগনাইজ করতে পারে না এবং তখনই সেটা আমাকে দেখায়। সুতরাং ওখানে সফটওয়্যার ডায়াগনোজ করে বিশেষ কোনো লাভ হয় না। আমাকে সেক্ষেত্রে দেখতে হবে কেবল চেঞ্জ করলে হয় কিনা বা আমার অল্টারনেট কোনো পোর্ট যদি থাকে সেখানে ইনসার্ট করলে হয় কিনা। এইগুলো আমাকে দেখে নিতে হবে আরকি। না কিন্তু এখানে তো লেখা আসে যে বিকজ ইউর ডিভাইস হ্যাজ মাল্টিপল ফাংশন। ম্যাল তো ফাংশন এরকম এটা হচ্ছে ম্যাল হ্যাঁ, ফাংশন দেখায়। ম্যাল ফাংশন মানে ফাংশন করছে না ঠিকঠাক করে। তার যেরকম ফাংশন করা দরকার সে করছে না। কারণ করছে না কারণ সে হয়তো করতেই পারছে না। কারণ সে তো সব কানেক্টরি গুলোই পায়নি। সব যোগাযোগের রাস্তাগুলোই তো তার বন্ধ হয়ে গেছে ১ টা ২ টো রাস্তা। তাহলে সে ডেটা পাঠাবে কি করে? কিন্তু অন্য সময় তো আবার হয়, এমন না যে কখনো হয় না। এটা মাঝে মাঝে ধরেন কিবোর্ড বা আরো অন্য যদি আর কিছু ইউসবি পোর্ট লাগিয়ে থাকি একসাথে কয়েকটা, বিশেষ করে তখন এই প্রবলেমটা হয় অনেক সময়। আবার হ্যাঁ। দেখা গেছে যে অনেক সময় কম্পিউটারটা বন্ধ করে আবার রিস্টার্ট করে দিলে অনেক সময় সেই সমস্যাটা সলভ হয়ে যায়। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে অনেক সময় কি হচ্ছে ধরে নিন সামান্য একটু লুজ কানেকশন আছে। মানে ওই যে ৫ টা পিন তার মধ্যে একটা পিন একটু ফ্রাজাইলড হয়ে গেছে। মানে একটু হুম, নরম হয়ে গেছে, কি একটু সরু হয়ে গেছে, কি একটুখানি ক্ষয়ে গেছে। এবার আমি অনেকবার খুলে লাগাচ্ছি অনেক হঠাৎ করে টাচ হয়ে গেল, কানেকশন পেয়ে গেল। এটা একটা ইস্যু হুম, হয়। আরেকটা ইস্যু যেটা হয় সেটা হচ্ছে যে সাপোজ আমি একবার ইনসার্ট করলাম বলল ম্যাল ফাংশন। তো আমি খুলে আবার হুম, লাগিয়েছি। তো তখন ওই ম্যাল ফাংশন স্ট্যাটাসটা যায় না। মানে ও ড্রাইভারটা রিফ্রেশ হয় না। ড্রাইভারটা ভাবে আমি তো কানেক্ট করতে পারছি না। হয়তো তখন কানেকশন পেয়েছে। তবুও অনেক সময় কানেক্ট হতে হুম। পারছে না। তো সেই সময় অনেক সময় কি হয় কম্পিউটার রিস্টার্ট করলে হয়তো নিয়ে নেয় বা রিস্টার্ট করার পর আবার দেখা যায় একটুখানি নড়ে-টরে গেলে আবার সেই একই রকম আ ডিসকানেকশন আওয়াজ হয় এবং তারপরে আবার সেই ম্যাল ফাংশন এর জায়গাতে চলে যায়। সুতরাং এটা বেশিরভাগ ক্ষেত্রেই এবং খুব রেয়ার ক্ষেত্রেও থাকে যেখানে ড্রাইভারের ইস্যু থাকে। বাট এটা খুব রেয়ার মানে এরকম সাধারণত হয় না যে ড্রাইভারের ইস্যু আছে। অনেক সময় কি হয় ড্রাইভারটা সাপ্লাইড হচ্ছে না প্রপারলি। কারণ কানেকশন ঠিক নেই। সেই কারণে। তো যখন এই ড্রাইভারটা কি হয়? ড্রাইভার হচ্ছে আমার ডিভাইসের সাথে আমার কম্পিউটারের সম্পর্কটা স্থাপন করে। ইনস্ট্রাকশন সেটটাকে আদান-প্রদান করে। তো এবার যেহেতু কানেকশনটা ঠিকঠাক পায়নি সুতরাং ড্রাইভারটা প্রপার ডিভাইসটাকে রিডেক্ট করেনি। তার জন্য ম্যাল ফাংশন বলেছে। হ্যাঁ? তো মেইন প্রবলেমটা কানেকশনের জন্য। মেইনলি কানেকশনের জন্য। এবার এটা রেন্ডমলি হতে পারে। হ্যাঁ? কখনো পেয়ে যাচ্ছে, কখনো পাচ্ছে না। অনেক সময় রিস্টার্ট করলে ড্রাইভার রিফ্রেশ হয়ে যদি নতুন করে কানেকশনটা এস্টাবলিশ করতে পারে তাহলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় যে ছোট্ট একটা বিষয় আমি আসলে প্রশ্ন করার দরকার আমার জন্য। সেটা হলো যে আমরা অনেক সময় এরকম প্রয়োজন হয় কোনো কারণে ধরেন আমার একটা ল্যাপটপ নষ্ট হয়ে গেল বা কোনো কারণে সেটা আমি অ্যাক্সেস করতে পারছি না। তো সেক্ষেত্রে কোনোভাবে কি ইউএসবি কেবল লাগিয়ে একটা থেকে আরেকটা ট্রান্সফার করা সম্ভব ডাটা? না, ওরকমভাবে সম্ভব নয়। যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে হুম, আমার ল্যাপটপে হার্ড ডিস্কটা খুলে নিয়ে আমার এই ল্যাপটপে ইনসার্ট করতে পারি বা কিছু হার্ড ড্রাইভের ক্যাডি হ্যাঁ, বলে সম্ভবত। হুম, যেখানে একটা ইন্টারনাল ড্রাইভকে এক্সটার্নাল ড্রাইভে কনভার্ট করা যায় কাইন্ড অফ। হ্যাঁ? মানে ওর মধ্যে পাওয়ার দিতে হয় এবং ওটা ইউএসবির মাধ্যমে ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে কানেক্টেড হয়। একটা ইন্টারনাল ড্রাইভ কাইন্ড অফ এক্সটার্নাল ড্রাইভের মতন কাজ করে। তো সেরকমভাবে যদি আমার ল্যাপটপটা পুরো ডেড হয়ে গিয়ে থাকে অথচ আমার ডেটাগুলো রয়েছে সেগুলো দরকারি। তখন আমি ওরকম একটা ক্যাডি হুম, বেশি হুম। দাম নেয় ৳৩০০-৳৪০০ দাম। ওরকম একটা ক্যাডি দিয়ে কিনে আমি আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসাবে ল্যাপটপের হার্ড ড্রাইভটাকে কানেক্ট করে সেখান থেকে ডেটাগুলোকে কপি করে নিলাম। সেটা আচ্ছা, হতে পারে। ওইটার নাম কি? মানে ওইটার কি বলে আমরা দোকানে গেলে পাবো? সম্ভবত ক্যাডি বলে ওটাকে CADI সম্ভবত। আমি যদি খুব ভুল না বলি। আচ্ছা, আচ্ছা, ঠিক যদি আমি আছে। Google এ এমনি সার্চও করি how to use internal hard drive as external তাহলেই হুম। আমি রেজাল্ট পেয়ে যাব। ওই ডিভাইসের নাম পেয়ে যাব।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ওয়েলকাম। তাহলে সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আর পরের সোমবার আবার দেখা হবে এবং আপনারা একটু মেইলটা ফলো করবেন। কারণ আরিফ আমাকে দুঃসংবাদ দিয়ে দিয়েছে শুরুতেই যে অক্টোবর থেকে Google Meet-এও নাকি ১ ঘন্টার লিমিটেশন। সুতরাং আমি জানি না পরেরটা আমরা কিভাবে করব। আমরা Zoom-এ আগের মতন যেতে পারি কিন্তু ওই আগের দিনে একটা মিসকমিউনিকেশন হয়েছিল। তো সেই কারণে আমি ভেবেছিলাম Google Meet-টা সেফ জোন। তো Google Meet-এ দারুণ হলো আজকে, কোনো অসুবিধা কিছু হয়নি। কিন্তু যদি আবার ১ ঘন্টা করে দেয় তাহলে আরেক ঝামেলা হবে। দেখা যাক কি করা যায়। স্কাইপে শিফট করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করতে পারেন আরকি। আসলে Skype-টা না আমাদের এখানে খুব একটা ব্যবহার হয় না এবং আমি নিজেও বিশেষ করে Skype-এর সাউন্ড কোয়ালিটি আমি একদমই এবং আমি পার্সোনালি এটা আমার লিমিটেশনস আমি বলছি। যদিও আমার কথা শোনা গেলেই যথেষ্ট। কিন্তু যেহেতু আমি একটু সাউন্ড নিয়ে ঘাটাঘাটি করি, তো আমি একটু বেটার সাউন্ড পছন্দ করি আরকি। একান্ত কিছু না হলে হয়তো সেই Skype রুটে যেতেই হবে। আ দেখা যাক কি হয়। কিছু না কিছু সলিউশন নিশ্চয়ই বেরোবে এবং সেই কারণে আপনারা একটু মেইলটা ফলো রাখবেন। আমি নিশ্চয়ই সেইটা আপনাদেরকে মেইল করে ইনফর্ম করব যে কিভাবে আপনারা কানেক্ট হবেন বা কোন জায়গাতে কানেক্টেড হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।